জানি না কি লিখবো আমি, ভুলে গেছি সব, করি শুধু কলরব। কেমন করে লিখবো এবার, সময়টা যে হচ্ছে পার। কি করি না করি বলে দাও এবার। কি গানের লাইনটার সাথে তোমার মনের কথাটা মিলে যাচ্ছে তো? কি করি না করি বলে দাও এবার। সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, আর এখনো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা এখনো বসে আছো, এখনো ভাবছো যে কোন সাবজেক্ট নেব, কোন স্কুলে ভর্তি হব, এখনো ভাবছো যে কবে রেজাল্ট আউট হবে আর তারপরেই পড়া শুরু করব। এমন যদি চিন্তা ভাবনা থাকে তোমার, আমি বলবো এখনই সেটাকে মুছে ফেলে দাও, এখনই সেটাকে ডিলিট করে দাও, পার্মানেন্টলি ডিলিট করে দাও। কারণ আমি আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, গত ক্লাসে যেমনটা জানিয়েছিলাম ঠিক আজকের ক্লাসেও তোমাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি। জাস্ট রিমাইন্ডার, জেন্টাল রিমাইন্ডার, তোমরা প্রত্যেকেই জানো আমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। আমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। তাহলে তাহলে এখনও দেরি করবে? এখনও ভাবছো? তবে আরও একটা কথা বলি, আপডেট নিউজ। আমি কিন্তু অনেক এদিক ওদিক থেকে খবর পাচ্ছি যে যেহেতু সেপ্টেম্বরে এবার পুজো, মানে পুজোর মাস সেপ্টেম্বর, পুজো এগিয়ে গেছে, তাই তোমাদের পরীক্ষাও কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এগিয়ে মানে সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না, আনন্দ হওয়ার কিছু নেই। পরীক্ষা আগের মাস অর্থাৎ অগাস্টের লাস্ট উইকের মধ্যে কিন্তু পরীক্ষা কমপ্লিট করার কথা চলছে। এখন জানি না কি হবে, আমি শুধু ভাবছি তোমরা আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা এখনও ওয়েট করে আছো, এখনও ভাবছো কবে রেজাল্ট আউট হবে তারপর পড়া শুরু করব, এখনও ভাবছো কোন সাবজেক্টটা ইজি, কোন সাবজেক্টের নাম্বার ভালো ওঠে, এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে যারা আছো, আমি বলবো টেনশনের কোনো কারণ নেই। একদম চোখ বন্ধ করে এডুকেশন সাবজেক্টটাকে রেখে দাও, কারণ এডুকেশন সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার উঠবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমি 200% গ্যারেন্টি দিচ্ছি তোমাকে। এডুকেশনে সব থেকে বেশি নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার। কেন, বেস্ট অফ 5 হবে, আর এই বেস্ট অফ 5-এর মধ্যে তুমি মিলিয়ে নিও, এডুকেশনে তুমি সব থেকে বেশি নাম্বার পাবে যদি না তুমি প্রথম থেকে আমাদের ক্লাসগুলো কমপ্লিট করো। তো চলো বেশি কথা বলবো না, সময় নষ্ট না করে শুরু করছি আজকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের জমজমাট ক্লাস। ওয়েলকাম এভরিওয়ান, আমি অভিষেক মিত্র তোমাদের সাথে আজকে প্রথম সেমিস্টার, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্বিতীয় ক্লাসে। তাহলে সেকেন্ড ক্লাসে আমরা কি আলোচনা করব? আগের দিন সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন যখন আমি বুঝিয়েছিলাম, সম্পূর্ণ সিলেবাসে কি রয়েছে না রয়েছে, সিলেবাসের কোন অংশগুলো পরিবর্তন হয়েছে, কোন অংশগুলো সিলেবাসে নিউ অ্যাড হয়েছে, কোন টপিকগুলো আমাদের জব এক্সাম ইন্টার রিলেটেড, সমস্ত কিছু আলোচনা করেছিলাম। মানে চাকরির পরীক্ষায় কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে না আসে, এভরিথিং। এবং আমি বলেও ছিলাম যে নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা একদম প্রথম ইউনিট দিয়ে শুরু করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি লিখে দিয়েছি গ্রুপ এ ইউনিট 1 প্রথম ইউনিট। ইউনিটের নাম দেখো, শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য। এই যে প্রথম ইউনিট, অর্থাৎ আমাদের টোটাল কিন্তু 4টে ইউনিট, দুটো গ্রুপ, এক একটা গ্রুপে দুটো করে ইউনিট। যেমন গ্রুপ এ আর একটা গ্রুপ আছে গ্রুপ বি। তো গ্রুপ এ তে দুটো ইউনিট, ইউনিট 1, আর একটা আছে ইউনিট 2। একই রকমভাবে গ্রুপ বিতেও দুটো ইউনিট, ইউনিট 1 এবং ইউনিট 2। তো আমরা গ্রুপ এর ইউনিট 1টা আজকে শুরু করলাম। ইউনিট 1-এ মনে রাখবে 3টে চ্যাপ্টার রয়েছে। ইউনিট 1-এ 3টে চ্যাপ্টার রয়েছে, মাত্র 3টে চ্যাপ্টার, ইজি একদম। আর কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসবে, যেটা যখন টপিকগুলো আমি আলোচনা করব, এই টপিক আলোচনার সাথে সাথেই কিন্তু আজকে আমি বলে দেবো। তাহলে এই যে 3টে চ্যাপ্টারের নামটা জাস্ট একটু আমি বলে দিই। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার অর্থ। দেখতেই পাচ্ছ আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি। প্রথম অধ্যায় শিক্ষার অর্থ। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার লক্ষ্য, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই যে আজকে আমি বোঝাবো এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে না পড়তে হবে, এভরিথিং একদম পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেবো। এবং চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় হচ্ছে শিক্ষার বিভিন্ন উপাদান। টোটাল 4টে উপাদান আছে, সেই 4টে উপাদান আমরা তৃতীয় অধ্যায়ে পড়ব, মনে থাকবে। তাহলে এই 3টে চ্যাপ্টার মিলে হচ্ছে আমাদের ইউনিট 1, মনে থাকবে ইউনিট 1। তো আজকে আমরা প্রথমেই দেখব আমাদের
প্রথম অধ্যায় শিক্ষার অর্থ। তো এই ক্লাসে যারা আজকে নিউ রয়েছো আমি অবশ্যই আলোচনা শুরু করছি, তবে ক্লাসে যারা নিউ রয়েছো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, প্রত্যেকে জানো যদিও, তবু আজকে অনেকেই নিউ রয়েছো। যারা নিউ রয়েছো তোমাদের সকলকে ওয়েলকাম, সুস্বাগতম এডুকেশন সেন্টার তথা অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার সুস্বাগতম। তবে প্রথমেই বলে রাখি, যারা সত্যি র্যাঙ্ক করার উদ্দেশ্য নিয়ে ক্লাস শুরু করছো, যারা সত্যি পরীক্ষায় ভালো রেজাল্ট করার উদ্দেশ্য নিয়ে ক্লাস করছো, যারা সত্যি স্কুলে টপ হওয়ার উদ্দেশ্য নিয়ে ক্লাস করছো, শুধুমাত্র আজকের ক্লাসটা নয়, শুধুমাত্র তোমাদের এই চ্যানেলটা অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্য। কিন্তু যারা ভাবছো আমি জাস্ট পাস করলেই হবে, আমি জাস্ট কোনো রকমের টেনে টুনে পাস করলে হবে, তাদের জন্য এই চ্যানেল নয়। তাদের জন্য পরীক্ষার আগের দিন পরে পরীক্ষা দিলেই তুমি পাস করে যাবে, কোনো টেনশন নেই। 13 নম্বরে পাস, মাত্র 13তে পাস। 40-এ পরীক্ষা, তোমাদের আগের দিন সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন বুঝিয়ে দিয়েছি। 40টা এমসিকিউ থাকবে, তার মধ্যে 13 পেতে হবে। তো এই 13 পাওয়ার জন্য তোমাকে এত পরিশ্রম করার প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি চাও যে না আমি স্কুলে টপ করব, আমি র্যাঙ্ক করব বোর্ডে, আমি ডিস্ট্রিক্ট ফার্স্ট হব, তাহলে কিন্তু তোমাকে একটু প্রথম থেকে ভালো করে পড়তে হবে। আমি যে তোমাকে রোড ম্যাপগুলো শিখিয়ে দেবো, আমি তোমাকে যে গাইডলাইনটা দিয়ে দেবো, সেই গাইডলাইন মেনে যদি তোমরা স্টাডি করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি স্বয়ং ভগবান, স্বয়ং আল্লাহ, স্বয়ং যীশুখ্রিস্ট তোমাকে আটকাতে পারবে না যে র্যাঙ্ক করা থেকে। তুমি অনায়াসে সবাইকে টপকে, সবাইকে জাম্প করে বেরিয়ে যাবে। এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, উইথ ওয়ারেন্টি মিলিয়ে। আর ইউটিউব চ্যানেলে প্রচুর কমিউনিটি পোস্টে আগের প্রিভিয়াস ইয়ারের প্রচুর ভাই বোনেদের, মানে তোমাদের দাদা দিদির হবে, তাদের রেজাল্ট দেওয়া আছে। শুধু মিলিয়ে নিও তারা এডুকেশনে কত পেয়েছে। 100-তে 100, 100-তে 98, 100-তে 99 মার্কসগুলো একটু চেক করে নিও। ব্যাস, স্যার কিচ্ছু বলছি না, জাস্ট একটু মার্কসগুলো দেখে নিও তারা কত পাচ্ছে। তো তারা পেয়েছে মানে তুমিও পাবে। তারা এখানেই ক্লাস করে পেয়েছে, তুমি এখানেই ক্লাস করছো, সুতরাং এখান থেকে ক্লাস করে 100% কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। মাথায় ঢুকেছে? এবার যারা চাইছো যে ক্লাসে অ্যাডমিশন নেব, অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য 7063619127, আই রিপিট ওয়ান্স অ্যাগেন 7063619127, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, তুমি কোন জেলা থেকে বলছো, এই 4টে জিনিস লিখে পাঠিয়ে দিলেই আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে। সেখানে সিস্টেম বলে দেওয়া হবে, তারপরে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। এডুকেশন সেন্টার তথা এই চ্যানেলের অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবে। মাথায় ঢুকলো কি বললাম? এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার দক্ষিণা লাগবে? এইটা অবশ্যই, দক্ষিণা তো অবশ্যই লাগবে। ফ্রি বলে কিছু হয়? আর ফ্রি জিনিসের কি না খুব একটা ভ্যালু থাকে না, তাই না? আমি এর আগেও বলেছিলাম তোমাদের, তাই তো? তোমরা যদিও নিউ কিন্তু যারা আমার পুরোনো ক্লাসগুলো দেখেছো বা ভালো করে ইউটিউব চ্যানেলটাকে সার্ভে করেছো, দেখেছো যে কতটা জেনুইন। অনেকেই ভাবো যে অনলাইন ক্লাস মানে ফেক হবে না তো, এরকম অনেকেই আমাকে জিজ্ঞেস করে। তো তাদের উদ্দেশ্যেই বলছি আমি বিশেষ করে, নিশ্চয়ই অনেকগুলো ক্লাস দেখেছো এবং সেই সূত্রে বলবো যে এই যে ফ্রি বলে কিছু হয় না। কারণ তুমি একটা ফ্রিতে যদি পেন পাও না, দেখবে কোনো কিছু প্রোডাক্ট কিনলে তার সাথে একটা পেন বা একটা জলের বোতল ফ্রি দিয়েছে, তাই তো? দেখবে তুমি বাড়িতে এসে ফ্রিটা ওই একবার এক ঝলক একটু থাকবে, একটু দেখবে, তারপর কোথায় চালিয়ে ফেলে দেবে তুমি নিজেও জানো না। ওই ফ্রি জিনিসটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই জলের বোতলটা বা ওই পেনটা তুমি যদি নিজের অর্থের টাকা দিয়ে, মানে নিজের পয়সা দিয়ে যদি কেনো, বা বাবার রক্ত জল করা পয়সা দিয়ে তুমি যদি সেই পেনটা বা জলের বোতলটা কেনো, দেখবে পেনটা পকেটে থাকবে, জলের বোতলটা তোমার ঠিক পাশে থাকবে। সেটাকে কিন্তু তুমি কখনো অবহেলা করবে না বা হারাতে দেবে না। ঠিক বলছি না? তার মানে ফ্রি বলে কিছু হয় না। তবে হ্যাঁ, যেটা সামান্য একটা দক্ষিণা নেওয়া হয়, সামান্য একটা ফি নেওয়া হয়, এটুকু বলতে পারি যে তোমার বাড়ির পাশে যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের যে বিরিয়ানির, 1 প্লেট বিরিয়ানির যা দাম, সেই 1 প্লেট বিরিয়ানির দামের চেয়েও কম 1 মাসের টিউশন ফি। আর যারা প্যাকেজে ফুল সেমিস্টার বা ফুল ইয়ারের জন্য ভর্তি হবে, তারা তো অনেক সস্তায়, অনেক সুলভে পাবে, অনেক সুলভে। সমস্ত ডিটেলস জানতে গেলে হোয়াটসঅ্যাপ করো 7063619127 এই নাম্বারে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আর কি কি সাবজেক্টের ক্লাস পাবে সবগুলো এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। যার যে সাবজেক্ট প্রয়োজন সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে। আমাদের সাবজেক্ট স্পেশালিস্ট টিচার্সরা রয়েছেন, উনি তোমাদের ক্লাসগুলো নেবেন। ওকে, যেমন এডুকেশন ক্লাসটা আমি নিচ্ছি, আমি তোমাদের
নাম তো বলার কিছু নেই, অভিষেক মৈত্র, সবাই চেনো আমাকে। তো আমি যেমন তোমাদের ক্লাস নিচ্ছি, এরকম প্রত্যেকটা সাবজেক্ট, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের ক্লাস যেমন প্রবাল স্যার নেবে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, ওনারা তোমাদের গাইড করবেন। এবং সেই গাইড মেনে যদি তোমরা পড়াশোনা করতে পারো, তুমি স্কুল কেন, তুমি ডিস্ট্রিক্ট এবং স্টেট টপ করবে, এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি, ওকে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। যারা ক্লাসে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না। আর ক্লাস শেষে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস, ভালো মতো বুঝতে পেরেছো কি না। তো চলো প্রথমেই আমরা চলে আসছি প্রথম অধ্যায় শিক্ষার অর্থ। আগে ভালো করে বুঝে নাও কি কি পড়তে হবে। এই জায়গাটা ভালো করে, জাস্ট এইটুকু জায়গা দেখো, এদিকে এখনো চোখ দিতে হবে না, আমি যাতে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে পারি ওই জন্য আগে লিখে দিয়েছি। তো দেখো আমাদের এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় শিক্ষার অর্থ, এখান থেকে আমাদের কি কি পড়তে হবে। প্রথমেই আমাদের জানতে হবে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ অরিজিনটা। শিক্ষা শব্দটা এলো কোথা থেকে? আকাশ থেকে টপ করে তো পড়ে যায়নি, আকাশ থেকে টপ করে পড়ে গেছে? নিশ্চয়ই না। তার মানে শিক্ষা শব্দটার এলো কোথা থেকে, এর ব্যুৎপত্তিগত অর্থটা, অরিজিনটা জানতে হবে। তো এর অরিজিন আমরা বাংলাতেও পাবো, আমরা ইংরেজিতেও পাবো, সুতরাং দুটোই আমাদেরকে কিন্তু পড়তে হবে। এই শিক্ষা বিজ্ঞান আমরা কি পড়ছি? এডুকেশন, এডুকেশনের বাংলা কি? শিক্ষা বিজ্ঞান। তাহলে এই শিক্ষা বিজ্ঞানের শিক্ষা, এই শিক্ষা শব্দটা এলো কোথা থেকে? শিক্ষা শব্দটা এলো কোথা থেকে? আর এই যে এডুকেশন বলছি আমরা, এই ইংরেজি শব্দ এডুকেশন, এই এডুকেশন শব্দটাই বা এলো কোথা থেকে? তাহলে বাংলা শিক্ষা শব্দটা এলো কোথা থেকে, ওইটা আমাদেরকে জানতে হবে। এবং ইংরেজি এডুকেশন, এই এডুকেশন শব্দটা এলো কোথা থেকে, এটাও আমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে। আর আজকের আলোচনার বিষয় কিন্তু আমাদের এইটা নিয়ে আজকে আলোচনা করব। তো তারপর আর কি জানতে হবে এই চ্যাপ্টার থেকে? আমাদের এই চ্যাপ্টার থেকে শিক্ষার বিভিন্ন সংজ্ঞা জানতে হবে। তো সংজ্ঞাগুলোকে আমি ভাগ করেই তোমাদেরকে বোঝাবো। যেমন ধরো প্রাচীন যুগের সংজ্ঞা, প্রাচীন যুগের যে সমস্ত মনীষী শিক্ষাবিদরা রয়েছিলেন তারা শিক্ষা সম্পর্কে কি সংজ্ঞা দিয়ে গেছেন, তারা শিক্ষা সম্পর্কে কি বলেছেন। তো কয়েকজনের কথা আমি বলবো, আজকেই বলবো প্রাচীনটা, তার সাথে আমরা পড়বো প্রাচ্য এবং পাশ্চাত্য। আচ্ছা প্রাচ্য মানে কি? একটু টুক করে কমেন্টস করে দাও তো, প্রাচ্য মানে কি? আমরা প্রত্যেকেই জানি প্রাচ্য মানে হচ্ছে ভারতীয়। তার মানে ভারতীয় শিক্ষাবিদদের কিছু সংজ্ঞা আমরা পড়ব। যেমন ভারতীয় শিক্ষাবিদ বলতে রবীন্দ্রনাথ রয়েছেন, স্বামী বিবেকানন্দ রয়েছেন, মহাত্মা গান্ধী রয়েছেন, অরবিন্দ রয়েছেন, এনারা হচ্ছেন ভারতীয় শিক্ষাবিদ। তো এনারা শিক্ষা সম্পর্কে কি বলেছেন এইটা আমাদেরকে জানতে হবে। দেন আমরা জানবো হচ্ছে পাশ্চাত্য শিক্ষাবিদদের সংজ্ঞা। তো পাশ্চাত্য শিক্ষাবিদ বলতে লাইক জন ডিউ আছেন, জন ডিউই, পেস্তালস্সি আছেন, তো এনাদের অ্যারিস্টটল আছেন, নাম শুনেই বুঝতে পারছো এরা ভারতীয় নয়। তাহলে ভারতীয় নন যারা, তারা হচ্ছেন পাশ্চাত্য। এই পাশ্চাত্য শিক্ষাবিদদের সংজ্ঞা আমরা একটু পড়ব। আর প্রাচীন বলতে একদম প্রাচীন যুগ, যেমন ধরো উপনিষদে কি বলা হয়েছে আমরা প্রত্যেকেই জানি, তাই তো? উপনিষদ শব্দটা আমরা প্রত্যেকেই শুনেছি। তাহলে উপনিষদে শিক্ষা সম্পর্কে কি বলা হয়েছে? শুধু তাই নয়, কৌটিল্য কি বলেছেন, শঙ্করাচার্য কি বলেছেন, এনারা প্রাচীন যুগের মনীষী, আমরা মুনি ঋষি বলি আমরা, তাই তো? নামগুলো প্রত্যেকেই শুনেছি। তাহলে কৌটিল্য কি বলেছেন, শঙ্করাচার্য কি বলেছেন, উপনিষদেই বা কি বলা আছে, এই ছোট ছোট বিষয়গুলো আমরা এই জায়গাটাতে জানবো। কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ শিওর হবেই। আজকে এই পার্টটা আর এই পার্টটাই, দুটো পার্টে কিন্তু আজকে আমরা জানবো। কি কি জানবো? একটা বললাম এই পার্ট আর একটা এই পার্ট, বাকি আরও 3টে পার্ট থাকছে, সেটাও একটু শুনে নাও। একটা পড়তে হবে আমাদের প্রকৃতি ও পরিধি, অর্থাৎ এডুকেশনের নেচার অ্যান্ড স্কোপ। এই প্রকৃতি মানে কি? যেমন ধরো শিক্ষার বৈশিষ্ট্যগুলো, প্রকৃতি আর বৈশিষ্ট্য অনেকটা একই রকম কিন্তু সম্পূর্ণ একরকম নয়, ভালো করে মনে রাখবে। শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু আর শিক্ষার প্রকৃতি অনেকটা একরকম কিন্তু সম্পূর্ণভাবে একরকম নয়। তো শিক্ষার প্রকৃতিটা জানবো, নেচারটা জানবো, প্রকৃতিকে ইংরেজিতে আমরা বলি নেচার, তো সেটা আমরা জানবো। এরই সাথে আমরা পড়বো হচ্ছে পরিধি অর্থাৎ স্কোপ। পরিধি মানে কি? পরিধি কথার অর্থ হচ্ছে শিক্ষাটা কত দূর ছড়িয়ে রয়েছে, শিক্ষাটা কত দূর বিস্তৃত, কোন কোন জায়গা জুড়ে শিক্ষার অবস্থান, এডুকেশনের অবস্থান, সেইটা আমরা জানবো। যেমন এখন বর্তমানে এডুকেশন কি প্রযুক্তিগত দিক থেকে উন্নত হয়ে গেছে। এই যে তুমি অনলাইন ক্লাস করছো, তাহলে কি অনলাইনে ক্লাস করছো, বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন গ্যাজেট, ইন্টারনেট ইত্যাদি ইউজ করে তুমি অনলাইনে ক্লাস করতে পারছো, বিভিন্ন জেলা থেকে ক্লাস করতে পারছো, বাড়িতে বসে ক্লাস করতে পারছো, নিজের সুবিধা মতো ক্লাস করতে পারছো। তার মানে কি শিক্ষা এখন প্রযুক্তির দিকেও ছড়িয়ে গেছে। শুধু তাই নয়, চিকিৎসা ক্ষেত্রে ছড়িয়ে গেছে, বিভিন্ন কৃষি ক্ষেত্রেও শিক্ষার এখন প্রয়োজন পড়ছে,
চিকিৎসা ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, শুধু তাই নয়, মুক্ত শিক্ষা, ওপেন এডুকেশন, এটা কিন্তু একরকম ওপেন এডুকেশন, মুক্ত শিক্ষা, তাই তো। তো বিভিন্ন আমি এগুলো ছোট ছোট করে আলোচনা করব, কারণ এটার উপর আমরা একটা আলাদা ক্লাসই দেব, প্রকৃতি এবং পরিধির উপর, মনে থাকবে। তাহলে আমি এখানে জাস্ট যেহেতু কনসেপ্ট দিচ্ছি যে কি কি পড়তে হবে, জাস্ট এই জায়গাটা বলছি, তাই এখানে আমি অত ডিটেলসে যাচ্ছি না, কারণ এই টপিকগুলো আমি ডিটেলসে আলোচনা করব এর পরের ক্লাসগুলোতে, মনে থাকবে। আজকে যেমন এই দুটো টপিক আলোচনা হবে, আর এটা 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 এই তিনটে টপিক আলাদা আলাদা করে কিন্তু আমরা তোমাদেরকে আলোচনা করে দেব। মাথায় ঢুকলো? একদম খুব ইজি টপিক, খুবই সুন্দর। আর দেন আমাদের পড়তে হবে শিক্ষার সংকীর্ণ অর্থ অর্থাৎ ন্যারো সেন্স অফ এডুকেশন, আর একটা হচ্ছে শিক্ষার ব্যাপক অর্থ অর্থাৎ ব্রডার সেন্স অফ এডুকেশন। শুধু মনে রাখবে, ছোট্ট একটা লাইন বলে দিই মজার কিছু। একটা হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থ কোনটা বলো তো? যেটা তুমি বইপত্র থেকে পাচ্ছ, যার মধ্য দিয়ে তুমি কোনো সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করতে পারছো। যেমন ধরো তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো, বিভিন্ন বইপত্র পড়েই তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। তাহলে এই যে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছো বিভিন্ন বইপত্র পড়ে, তারপর নিশ্চয়ই তুমি একটা সার্টিফিকেট পাবে, আর কিছুদিনের মধ্যে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, একটা ডিগ্রি দেবে তোমাকে, যে হ্যাঁ ওই সার্টিফিকেট বা ডিগ্রিটা দেখে মনে হবে যে তুমি মাধ্যমিক পাস, তোমার নামের পাশে একটা ডিগ্রি অ্যাড হয়ে যাবে, কি সেটা হচ্ছে মাধ্যমিক পাস, তাই তো। এই যে মাধ্যমিক পাস একটা ডিগ্রি অ্যাড হয়ে যাবে। তাহলে এই যে ডিগ্রি অর্জনের যে শিক্ষা অর্থাৎ সার্টিফিকেট অর্জনের যে শিক্ষা অর্থাৎ পুঁথিগত যে শিক্ষা অর্থাৎ বইপত্র ভিত্তিক যে শিক্ষা, সেটাই হচ্ছে তোমার শিক্ষার সংকীর্ণ অর্থ বা শিক্ষার সংকীর্ণ ধারণা। মনে রাখবে, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই চলে, তাই না। এই যে তুমি বইপত্র থেকে যে শিক্ষাটা অর্জন করছো, যে শিক্ষার মধ্য দিয়ে তুমি সার্টিফিকেট বা ডিগ্রি লাভ করছো, এটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, এই 25 বা 26 বা 27 বছর বয়স পর্যন্ত। এরপরে কিন্তু আর তুমি কোনো সার্টিফিকেট বা ডিগ্রি লাভ করতে পারবে না। নর্মালি আমরা যদি প্রথাগত শিক্ষার মধ্য দিয়ে ধরি, মানে তুমি আমি যে শিক্ষার মধ্যে রয়েছি সেই শিক্ষার মধ্য দিয়ে নর্মালি এটা সম্ভব নয়। আর ব্যাপক অর্থে কোনটা? মনে রাখবে, বইপত্র ছাড়াও, আই রিপিট ওয়ান্স এগেন, বইপত্র ছাড়াও তুমি যে পরিবেশ পরিস্থিতি থেকে যে শিক্ষাটা অর্জন করছো, সেইটা হয়ে যাচ্ছে তোমার ব্যাপক অর্থ। মনে থাকবে, আমি জাস্ট সংক্ষেপে বললাম, এগুলো ডিটেলসে যখন বলবো কি না, সেই মজাদার, সেই মজাদার, মানে মনে হবে যে কোনো একটা প্রেমের গল্প শুনছো তুমি, প্রেমের গল্প মনে হবে তোমার, মানে প্রেমে পড়ে যাবে, এগুলোর প্রেমে পড়ে যাবে গ্যারান্টি। কিন্তু সমস্যা ওই একটাই, প্রেমে পড়ে যাবে ঠিকই, কিন্তু মানে বুঝতেই পারছো, মানে তুমি ভালোবাসতে পারবে ঠিকই, কিন্তু মানে কিন্তুর পর ডট ডট ডট, তাই তো। মানে তুমি তাকে স্পর্শ করতে পারবে না, এর দিক থেকে কোনো ফিলিংস পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। বেশি ভেরি দুঃখের বিষয়, তাই না। তো যাই হোক, আপাতত পরে আসছি আমরা সেগুলোতে। তাহলে শিক্ষার ব্যাপক অর্থ মানে মনে রাখবে, বইপত্র অর্থাৎ পুঁথিগত শিক্ষা ছাড়াও তুমি পরিবেশ পরিস্থিতি থেকে যে শিক্ষাটা অর্জন করছো, সেটাই হচ্ছে তোমার শিক্ষার ব্যাপক অর্থ। যদি আমি টুক করে একটা এক্সাম্পল দিই, তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে দেখছো মাছওয়ালা মাছ কাটছে, মাছওয়ালা মাছ কাটছে, ওই মাছ কাটাটা দেখে তুমি শিখলে, মাছ কাটাটা তুমি দেখে শিখলে যে কিভাবে মাছটা কাটছে, কিভাবে মাছের আঁশটা ছাড়াচ্ছে, কিভাবে পাখনাগুলো কাটছে। এটা কি তুমি কোনো বইপত্রে পেয়েছিলে? এটা কি তুমি কোনো বইপত্রে পেয়েছিলে? নিশ্চয়ই পাওনি, কিন্তু তাও তুমি শিখলে, তাও তো তুমি শিখলে। এইটাই হচ্ছে তোমার শিক্ষার ব্যাপক অর্থ। শুধু তাই নয়, এখন আইপিএল চলছে, আইপিএল চলছে, ধরো তুমি ইডেন গার্ডেনে খেলা দেখতে গেছো, আরসিবি ভার্সেস সিএসকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপার কিংস। এসছেন মহেন্দ্র সিং ধোনি, এসছে এইভাবে ব্যাটটা নিয়ে এসছে, এইভাবে ব্যাটটা ঘুরালো, এরকম করলো, এই একটা হেলিকপ্টার শট মেরে দিল, এইভাবে একটা হেলিকপ্টার শট মারলো। তাই এই যে হেলিকপ্টার শটটা যে মারলো, এটা কোনো বইয়ে লেখা ছিল? কোনো বইয়ে লেখা ছিল? নিশ্চয়ই না। কিন্তু তুমি হেলিকপ্টার শটটা দেখলে, দেখে শিখলে, এইটা হচ্ছে তোমার ব্যাপক অর্থ। মনে রাখবে, মনে রাখবে, দেখবে চেন্নাই সুপার কিংসে একজন নতুন খেলোয়াড় এখন খেলছে, কি নাম? পাথিরানা। দেখেছো পাথিরানা চেন্নাই সুপার কিংসে খেলছে, কিন্তু এই পাথিরানা বলটা করে কি হবে, কে করতো বলটা এইভাবে, বলো তো একটু? শ্রীলঙ্কার একজন বিরাট বড় খেলোয়াড় রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, তাহলে কে বলটা এইভাবে কে করতো আগে? আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপ দেখেছি, আইসিসি ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলা হয়েছিল 2011-র, যেটা এটার না, 2011-রটা, তখন তো মনে হয় তোমরা খুবই ছোট, তাই না, খুবই ছোট। তাহলে এইভাবে কিন্তু মালিঙ্গা করতো, তাই না, শ্রীলঙ্কার একজন প্রসিদ্ধ খেলোয়াড় মালিঙ্গা। মালিঙ্গার ডুপ্লিকেট কিন্তু এই যে পাথিরানা, দেখবে সিএসকে চেন্নাই সুপার কিংসের যে
খেলছে এখন বর্তমানে পাথিরানা, ইয়ং ছেলে, খুব ভালো খেলে, তাহলে দেখবে উইকেটও খুব ভালো নেয়, তাহলে সে কিন্তু ওইভাবেই বল করে একদম সেম মালিঙ্গার মতো, তাই না? তার মানে কি উনি ওই পাথিরানা ব্যক্তি কীভাবে শিখলো? মালিঙ্গাকে দেখেই তো শিখেছে নিশ্চয়ই, তাই না? মালিঙ্গাকে দেখে শিখেছে, তাহলে এই যে ওকে জুনিয়র মালিঙ্গা বলে, ছোটা মালিঙ্গা, তাহলে এই যে দেখে শিখলো এটা হচ্ছে তার ব্যাপক অর্থ, এটা হচ্ছে তার ব্যাপক অর্থ। কিন্তু সে যে মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে বা গ্র্যাজুয়েট হয়েছে, যাই হোক না কেন, এটা হচ্ছে তার সংকীর্ণ অর্থ, মনে থাকবে। তাহলে যেটা ডিগ্রি অর্জনের শিক্ষা সেটা হচ্ছে, বা নির্দিষ্ট বয়স অনুযায়ী শিক্ষা, ওইটা হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থ। আর সারা জীবনব্যাপী শিক্ষা, সারা জীবন ধরে যে শিক্ষা তুমি অর্জন করছো এবং পরিবেশ পরিস্থিতি থেকে অর্জন করছো, ওইটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তো ডিটেলস কামিং সুন ডিটেলস ক্লাস কিন্তু আসছে। তো চলো, আমরা বললাম প্রথম দুটো আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই দেখো আমার বলা হচ্ছে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বাংলা এবং ইংরেজি, এটা আমাদেরকে কিন্তু জানতে হবে এবং এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসবে। দেখো ভালো করে দেখো, একটা চক আউট করে দিয়েছি আমি সুন্দর করে, এবং শুধু আজকের ক্লাসটাই যে শুধু চক আউট হয়েছে তা না, প্রত্যেকটা ক্লাস এরকম চক আউট থাকবে, মানে 2-3 পাতার টপিক তুমি একটা সুন্দর চক আউটের মধ্যে পেয়ে যাবে, একটা সুন্দর চক আউটের মধ্যে পেয়ে যাবে। এটা একটা ডেমো ক্লাস আকারে তুমি ধরতেই পারো, এটা কিন্তু একটা ডেমো ক্লাস বলতে পারো বা ফ্রি ক্লাস বলতে পারো, যে তোমাদেরকে আমি কিভাবে ক্লাসগুলো করাবো বা কিভাবে পড়াবো তার একটা ডেমোস্ট্রেশন আমি দিয়েছি, তার একটা ডেমো এখানে রেডি করে দিয়েছি। এবং নোটসপত্র পিডিএফ আকারে তোমরা গ্রুপে পেয়ে যাবে, যেটা তোমাদের নির্দিষ্ট গ্রুপ, যে গ্রুপে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো হচ্ছে, মনে থাকবে। তাহলে দেখো প্রথমে আমরা বাংলাটা আলোচনা করি। দেখো শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বাংলা, দেখো আমরা 3টে শব্দ কিন্তু আমরা পেয়েছি। এবার প্রশ্ন, স্যার আমার বইয়ে তো সব শব্দ নেই। ওলে বাবালে, তোমার বইয়ে সব শব্দ নেই তো কি হয়েছে? বই তো আরও আছে মার্কেটে, প্রচুর বই আছে, তুমি তো একটা বই কিনেছো। আরে বাবা, একটা বই থেকে প্রশ্ন হবে? নিশ্চয়ই নয়, বিভিন্ন বই ঘেটে প্রশ্ন হবে। তো তুমি তো সবগুলো বই কিনবে না, আর সবগুলো বই কিনলেও তুমি তো সবগুলো বই পড়বে না, দুষ্টুমি, সবগুলো বই তো পড়বে না। তাহলে আমি তোমাদেরকে সেই হেল্পটা করব, বিভিন্ন বইয়ে যা ইনফরমেশান আছে সব ইনফরমেশানকে কালেক্ট করে এক জায়গাতে সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে উপস্থাপন করে দেবো, সুন্দর করে সাজিয়ে বলে দেবো। ওকে, তাহলে আমরা দেখো 3টে পেয়েছি। একটা হচ্ছে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বাংলার দিক থেকে আমরা প্রথমেই কিন্তু একটা পাচ্ছি যে শিক্ষা শব্দটি এসেছে শ্বাস ধাতু থেকে। এই যে শ্বাস, এই শ্বাসটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, মনে থাকবে, শ্বাসটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ, মনে থাকবে, শ্বাসটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ। তাহলে সংস্কৃত শ্বাস ধাতু থেকে, এই শ্বাস শব্দের অর্থ কি? এই শ্বাসটা তো হচ্ছে একটা সংস্কৃত শব্দ, তো শ্বাস মানে কি? শ্বাস শব্দের অর্থ হচ্ছে শাসন করা, মনে রাখবে, শ্বাস শব্দটির অর্থ হচ্ছে শাসন করা। অর্থাৎ শিক্ষা মানে কি বোঝাচ্ছে? শিক্ষা মানে হচ্ছে একটা শাসন করার প্রক্রিয়া, মনে থাকবে, শাসন করার প্রক্রিয়া বা নির্দেশ দানের প্রক্রিয়া বা একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া, মনে রাখবে, শাসন করা বা নির্দেশ দান বা নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া। ক্লিয়ার? এটা হচ্ছে শিক্ষার বাংলা অর্থে, যে শিক্ষা শব্দটা যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, এই শিক্ষা শব্দটা বাংলার দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, বাংলার ব্যুৎপত্তিগত অর্থ, এর অরিজিনটা কোথা থেকে এই শিক্ষা শব্দটা এলো, তো শিক্ষা শব্দটা অনেক শিক্ষাবিদরা বলছেন যে শিক্ষা শব্দটা এসছে শ্বাস ধাতু থেকে। ক্লিয়ার? শ্বাস ধাতু, যার অর্থ হচ্ছে শাসন করা বা নিয়ন্ত্রিত করা বা নির্দেশ দান, অনেক কিছু হতে পারে। তো আমি একটা জাস্ট লিখেছি এখানে, বইপত্র যখন কিনবে বইয়ের মধ্যেও থাকবে। ওকে, চলে আসছি আরও কিছু শিক্ষাবিদ। একটা শিক্ষাবিদ তো এই কথা বললেন, ঠিক আছে, ধরো আমি এই কথা বললাম, তুমিও একজন শিক্ষাবিদ, তুমি কি বলছো? বলছে হ্যাঁ শ্বাস থেকে এসেছে, ঠিক আছে, তবে বাংলা শিক্ষা শব্দটি আরেকটা সংস্কৃত শব্দ থেকে এসেছে। এই যে সংস্কৃত শব্দ আরেকটা, সেটা কি? বলছে শিখ ধাতু থেকে এসেছে। শিখ, দেখো শিখ ধাতু যুক্ত ক্ষয়ে হসন্ত আছে, তাহলে শিখ ধাতু মানে কি? এটা একটা সংস্কৃত শব্দ, তাহলে এই শিখ শব্দটার অর্থ কি? বলছে শিখ শব্দটার অর্থ হচ্ছে বিদ্যা গ্রহণ করা। শিখ শব্দটার অর্থ হচ্ছে বিদ্যা গ্রহণ করা, মনে রাখবে ভালো করে, বিদ্যা গ্রহণ। অর্থাৎ শিক্ষা শব্দটার বাংলা অর্থ যদি বলি আমি, তখন বলছে বিদ্যা গ্রহণ করা, বিদ্যাকে গ্রহণ করা। এটা একটা বললো শিক্ষাবিদরা, তার মানে শিখ থেকে বিদ্যা গ্রহণ। আরও একদল শিক্ষাবিদ কি বলছেন? আরও একদল শিক্ষাবিদ বলছে হ্যাঁ ঠিকই বলেছে, শিখ থেকে এসেছে বা শ্বাস থেকে এসেছে, তবে আমার মনে হয় এই শিখের সমার্থক একটা শব্দ আছে, সেটা হচ্ছে বেদ, মানে সমার্থক, মানে এটার যা অর্থ এটারও তাই অর্থ, সমার্থক বলছে, ঠিক আছে। মানে আমি যদি বলি এটা সমান সমান, এটা সমান এটা, সমার্থক শব্দ, তাহলে শিখের সমার্থক শব্দ বলছে বেদ।
এই বেদটাও হচ্ছে একটা সংস্কৃত শব্দ, এই বেদটাও হচ্ছে একটা সংস্কৃত শব্দ। তাহলে সংস্কৃত বিদ ধাতু থেকে শিক্ষা শব্দটার উৎপত্তি হয়েছে। তো এবার প্রশ্ন, বিদ মানে কি? বিদ মানে হচ্ছে কিন্তু জ্ঞান আহরণ করা বা জ্ঞান অর্জন করা। মনে থাকবে, বিদ মানে হচ্ছে জ্ঞান আহরণ করা বা জ্ঞান অর্জন করা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমরা কেউ গুলাবে না। অনেকেই ভাবে যে বিদ মানে বিদ্যা গ্রহণ, বয়ে বয়ে মিল আছে, তাই তো? এরকমটা অনেকে ভেবে নাই। আমি বলবো প্রথমেই মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে দুটো বিপরীত হবে, একদম ক্রস হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। বিদ মানে বিদ্যা গ্রহণ না, বিদ মানে হচ্ছে জ্ঞান অর্জন। আর শিখের বাংলা হচ্ছে বিদ্যা গ্রহণ। মনে হচ্ছে না বিদ মানে তো জ্ঞান অর্জন হওয়ার কথা, আর শিখ মানে তো বিদ মানে বিদ্যা গ্রহণ হওয়ার কথা, আর শিখ মানে জ্ঞান অর্জন হওয়ার কথা, কিন্তু না, এটার অর্থটা কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে এমসিকিউ আকারে দেয়। তাহলে এই পার্টটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসার চান্স রয়েছে। কিভাবে দিতে পারে? যে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থে শ্বাস শব্দটির অর্থ কি, বা শিক্ষায় শ্বাস ধাতুটির অর্থ কি? অপশন এ শাসন করা, অপশন বি বিদ্যা গ্রহণ করা, অপশন সি জ্ঞান অর্জন করা, অপশন ডি উপরের সবগুলোই ঠিক। এইভাবে দিয়ে দিবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে শ্বাস মানে হচ্ছে শাসন করা। সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে এইটা আর এইটা, সব থেকে বেশি আসে। কেন? প্রত্যেক বছর, কারণ এই টপিকটা তো আমাদের পুরনো সিলেবাসেরই টপিক, এটা তো আমাদের জাস্ট সেমিস্টার সিস্টেমে নতুন। কেন? আমরা এডুকেশন নিয়ে স্টার্ট করেছি, মানে শিক্ষা বিজ্ঞান নিয়ে স্টার্ট করেছি, প্রথমে তো এই টপিকটা দিতেই হবে যে শব্দটা এলো কোথা থেকে, শব্দের অর্থটা কি, এটা তোমাকে জানতেই হবে। ওই জন্য প্রথমে এই টপিকটাই থাকে সিলেবাসে আমাদের। তাহলে প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে শ্বাস মানে হচ্ছে শাসন করা, একই রকম শিখ মানে হচ্ছে বিদ্যা গ্রহণ করা, আর একটা বিদ মানে হচ্ছে জ্ঞান আহরণ বা জ্ঞান অর্জন করা। মনে থাকবে। তাহলে দ্বিতীয় একটা কি প্রশ্ন হতে পারে? তোমাদের দ্বিতীয় প্রশ্ন দিতে পারে যে শিখ ধাতুটির অর্থ কি? শিখ ধাতুটির অর্থ কি, বা শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে শিখ ধাতু থেকে, বা সংস্কৃত শিখ ধাতু থেকে, এর অর্থ হলো ড্যাশ, শূন্যস্থান টাইপ প্রশ্ন। কেন? আমি বলেছি 7 টাইপসের প্রশ্ন হবে। 7 টাইপসের মধ্যে একটা নর্মাল এমসিকিউ, একটা শূন্যস্থান টাইপ এমসিকিউ, সত্য মিথ্যা টাইপ হতে পারে। তাহলে তোমাকে দিয়ে দিল অপশন এ শাসন করা, অপশন বি বিদ্যা গ্রহণ করা, অপশন সি জ্ঞান অর্জন করা বা জ্ঞান আহরণ করা, কিছু একটা দিয়ে দিল। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে শিখ মানে হচ্ছে বিদ্যা গ্রহণ করা। একই রকমভাবে 3 নম্বর প্রশ্ন আসতে পারে যে শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত বিদ ধাতু থেকে, এর অর্থ হলো ড্যাশ, এর অর্থ হলো ড্যাশে হবে। এবার তোমাকে 4টা অপশন দিয়েছে, তাহলে এখন মনে রাখতে হবে জ্ঞান বা জ্ঞান আহরণ থাকতে পারে, জ্ঞান অর্জন থাকতে পারে, যা কিছু থাকতে পারে। তাহলে এই 3টে কিন্তু খুব ভালো করে পড়বে। এই 3টের উপর ভিত্তি করে আমাকে কিন্তু সত্য মিথ্যা দিতে পারে। মনে রাখবে, এই 3টের উপর ভিত্তি করে সত্য মিথ্যা দিতে পারে। কি দিতে পারে? যেমন তোমাকে বলতে পারে বিবৃতি 1 শিক্ষা শব্দটির বাংলা প্রতিশব্দ শিখ, এই সংস্কৃত শিখ ধাতুটির অর্থ হলো বিদ্যা গ্রহণ করা। ওকে। অপশন মানে বিবৃতি 2 শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ জ্ঞান অর্জন করা। ভালো করে শুনলে কি বললাম? আবারও বলছি, শিক্ষা শব্দটি সংস্কৃত শিখ ধাতু থেকে এসেছে, যার অর্থ বিদ্যা গ্রহণ করা। এটা 1 নম্বর বিবৃতি। 2 নম্বর বিবৃতি দিল শিক্ষা শব্দটি সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে, যার অর্থ জ্ঞান আহরণ করা। এবার তোমাকে অপশন দিয়েছে, অপশন এ বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। অপশন বি বিবৃতি 1 এবং 2 উভয় সত্য। অপশন সি বিবৃতি 1 এবং 2 উভয় মিথ্যা। অপশন ডি বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। কেন? আমি এটা শাসন করা উত্তর হবে, কিন্তু আমি বলেছিলাম জ্ঞান আহরণ করা। তাহলে বিবৃতি 2 মিথ্যা ছিল, কিন্তু বিবৃতি 1-এ যেটা বলেছিলাম এটা তো ঠিকই বলেছিলাম, যে শিখ থেকে এসছে, যার অর্থ বিদ্যা গ্রহণ করা। তাহলে এইভাবে তোমাকে ভালো করে প্রশ্নগুলো দিবে। তো এই প্রশ্নগুলো আমরা যখন মক টেস্ট দেবো তখন কিন্তু আমরা ভালো করে জানতে পারবো। কারণ প্রতি মাসের শেষে একটা করে কিন্তু মক টেস্ট নেওয়া হবে আমাদের, প্রতি মাসের শেষে একটা করে মক টেস্ট, মনে থাকবে। তো এই হচ্ছে আমাদের টোটাল বাংলাটা, জাস্ট আমরা বললাম। একই রকমভাবে আমাদের ইংরেজিটাও খুব ভালো করে পড়তে হবে, কারণ ইংরেজিটা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। তবে দুটো কিন্তু একসাথে হয়তো দেবে না, হয় তোমাকে বাংলা থেকে প্রশ্ন দেবে অথবা তোমাকে ইংরেজি থেকে প্রশ্ন দেবে। তবে এই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলার আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। দেখো, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ ইংরেজি যে ভার্সনটা এডুকেশন,
এই যে আমরা এখানে লিখেই দিয়েছি এডুকেশন। তো এই এডুকেশন শব্দটা এলো কোথা থেকে মনে থাকবে? ইংরেজি এডুকেশন শব্দটা এলো কোথা থেকে? তাহলে বিভিন্ন শিক্ষাবিদরা বিভিন্ন মতামত পোষণ করেছেন। কি বললাম? এডুকেশন শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে বা এর ব্যুৎপত্তি, এর অরিজিন নিয়ে বিভিন্ন শিক্ষাবিদরা বিভিন্ন মতামত পোষণ করেছেন। কিন্তু একাধিক মতামত থাকার সত্ত্বেও আমরা কিন্তু 4টে মতবাদকে সিলেক্ট করেছি। 4টে মতবাদ, তুমি কোনো কোনো বইয়ে দেখবে 5টা দেওয়া আছে, কোনো কোনো বইয়ে দেখবে 6টা দেওয়া আছে। তো 5টা থাকুক আর 6টা থাকুক, যাই থাকুক না কেন, তুমি টেক্সট আকারে পড়তেই পারো, কিন্তু মূল যে অর্থ, মূল অর্থটাই কিন্তু আমাদের 4টে। মূল অরিজিন মনে রাখবে, মূল অরিজিনটা কিন্তু 4টে। আমরা হয়তো অনেকেই দেখবো যে বইয়ে হয়তো 5টা আছে, অন্য কোনো ইউটিউব চ্যানেলে হয়তো 5টা দেখিয়ে দিল, 6টা দেখিয়ে দিল। আরে ভাই 5টা দেখিয়ে দাও, 6টা দেখিয়ে দাও, তুমি নিজেই ভালো করে দেখো দুটোর অর্থ হয়তো একই বলছে। তো দুটোর অর্থ একই বললে তুমি যখন পরীক্ষাতে আসবে তখন তো কনফিউজ হয়ে যাবে যে দুটোর অর্থ এক পড়ালো কিন্তু এখানে আবার আলাদা আছে। ওই জন্য সব থেকে মনে রাখবে 4টে প্রধান অর্থ, 4টে প্রধান অরিজিন আমাদেরকে জানতে হবে। যে বিভিন্ন শিক্ষাবিদরা কি বলছেন, যে এডুকেশন শব্দটা অর্থাৎ ইংরেজি এডুকেশন শব্দটা 4টি শব্দ থেকে এসছে। কি কি? 4টি ল্যাটিন ওয়ার্ড। এখানে দেখো আমি লিখে রাখছি, এগুলো কি ল্যাটিন, 4টি ল্যাটিন ওয়ার্ড মনে থাকবে। দেখো আমি যেমন এটা বলেছিলাম সংস্কৃত শব্দ, শ্বাস সংস্কৃত, শিখ সংস্কৃত, বিদ সংস্কৃত, এখানে 4টে ওয়ার্ড আমি লিখেছি। এই 4টে শব্দই কিন্তু ল্যাটিন, বাংলায় বললে লাতিন, বাংলায় বললে আমরা বলি লাতিন শব্দ। তাহলে এখানে আমাদের দেখো 4টেই কিন্তু খুব ভালো করে পড়তে হচ্ছে। তাহলে কি কি সেটা প্রথমেই দেখো বলেছে, যেমন ধরে নাও 4টা শিক্ষাবিদ, আমি একজন, তুমি একজন, তোমার মিষ্টি বান্ধবী আর একজন, আর তোমার বাড়িতে মা বাবা যে কোনো একজন, ঠিক আছে? এই 4জন। তাহলে আমি কি বলছি? আমি বলছি যে এডুকেশন শব্দটার উৎপত্তি হয়েছে এডুকেশিও, ল্যাটিন ওয়ার্ড বা লাতিন শব্দ এডুকেশিও থেকে, EDUCATIO, এডুকেশিও থেকে। তো বাকি যারা শিক্ষাবিদ, যারা গোল টেবিলে বসে আছে, তুমি আছো, তোমার বান্ধবী আছে, তোমার মা বাবা আছেন, তারা কি বলছেন? বলছে এডুকেশিও থেকে। তাহলে এডুকেশিওর অর্থ কি আপনাকে বোঝাতে হবে তো। অবশ্যই আমি এডুকেশিও বললাম, তুমি মানবে কেন? তোমাকে তো বুঝতে হবে। তাহলে আমি এবার যুক্তি দিচ্ছি, ভালো করে দেখো কি বলছি। শিক্ষা অর্থাৎ এডুকেশন শব্দটার ইংরেজি প্রতিশব্দ বা এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড এডুকেশিও থেকে। এই এডুকেশিও শব্দটা 2টি শব্দের সংমিশ্রণে তৈরি, একটা হচ্ছে একটা হচ্ছে ডুকো। এডুকেশিও শব্দটা 2টি শব্দের সংমিশ্রণে তৈরি, একটা হচ্ছে এবং একটা হচ্ছে ডুকো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে থেকে, এর অর্থ হচ্ছে থেকে, বা আমরা ইংরেজিতে যদি বলি ফ্রম বা আউট অফ। আর ডুকোর অর্থ কি? ডুকোর অর্থ হচ্ছে টেনে বের করা। এই টেনে বের করাকে আমরা ইংরেজিতে কি বলি? টু ড্র আউট, টু ড্র আউট। যারা ইংরেজি ভার্সনে পড়াশোনা করছো বা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ইংলিশগুলো দরকার, কিন্তু আমাদের জন্য হয়তো খুব একটা দরকার নেই। তবে আমি জেনে রাখার জন্য জাস্ট শব্দের অর্থগুলো একটু বলে দিচ্ছি, ইংলিশ টু ইংলিশ মনে থাকবে। তাহলে এডুকেশিও শব্দটার উৎপত্তি হয়েছে 2টি শব্দের সংমিশ্রণে, একটা হচ্ছে যার অর্থ হচ্ছে থেকে, এবং আরেকটা হচ্ছে ডুকো যার অর্থ হচ্ছে টেনে বের করা। তাহলে স্যার অর্থটা কি দাঁড়ালো? অর্থটা এবার দাঁড়ালো যে আমি একজন শিক্ষাবিদ, আমি বলছি এই এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে এডুকেশিও থেকে। এই এডুকেশিও কথাটির অ্যাকচুয়াল অর্থ হলো বা এর ব্যুৎপত্তিগত অর্থ হলো শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে। সুপ্ত মানে কি? যেগুলো লুকিয়ে রয়েছে, লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো। মানে একটা শিশু ভবিষ্যতে ক্রিকেটার হতে পারে, একটা শিশু ভবিষ্যতে বড় হয়ে ভালো সিঙ্গার হতে পারে, ভালো ডান্সার হতে পারে, ভালো রিসাইটেনিস্ট হতে পারে, যাই বলি না কেন, তাই তো? বা ভালো স্টোরি টেলার হতে পারে, যাই বলি না কেন। তাহলে তার মধ্যে যে এই সম্ভাবনাটা রয়েছে, এই প্রতিভাটা রয়েছে, এই লুকিয়ে থাকা যে প্রতিভাটা, এই এডুকেশীয় কথার অর্থ হচ্ছে লুকিয়ে থাকা প্রতিভা বা লুকিয়ে থাকা বা সুপ্ত সম্ভাবনাগুলিকে টেনে বের করে, শিক্ষার মধ্য দিয়ে টেনে বের করে। নর্মাল একটা কথা, কারণ তুমি যদি শিক্ষা গ্রহণ না করো, তোমার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে বা তোমার মধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো কখনোই কিন্তু বিকশিত হবে না। আজকে বিরাট কোহলির কথা বলো, আজকে তুমি সচিন টেন্ডুলকারের কথা বলো, আজকে MS ধোনির কথা বলো, ইনারা প্রত্যেকেই কিন্তু একটা শিক্ষার মধ্যে ছিলেন বলেই আজকে তুমি মহেন্দ্র সিং ধোনির বায়োগ্রাফিটাও যদি প্রত্যেকে দেখো, নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি মহেন্দ্র সিং ধোনির বায়োগ্রাফি, সুশান্ত সিং রাজপুত,
যিনি মারা গেছেন, তাই তো? এই সুশান্ত সিং রাজপুত যখন সিনেমাটা করেছিলেন, দেখবে ওটা তো মহেন্দ্র সিং ধোনির বায়োগ্রাফি। তো ভালো করে লক্ষ্য করবে, মহেন্দ্র সিং ধোনি কিন্তু যথেষ্ট এডুকেটেড লোক, ঠিক বলছি, যথেষ্ট এডুকেটেড। সে আগে বিদ্যালয়ে ভর্তি হয়েছিল, বিদ্যালয় থেকে হাই স্কুল থেকে কলেজ, তারপর সে টিটির চাকরি পেয়েছিল, রেলে টিকিট কালেক্টরের চাকরি পেয়েছিল, এভরিথিং, সমস্ত কিছু, টিকিট চেকার। তাহলে যাই হোক, চাকরি করার পরেও তার মাঠের প্রতি ভালোবাসা, খেলার প্রতি তার একটা ভালোবাসা তাকে কিন্তু আটকে রাখতে পারেনি, তাকে ঠিক মাঠে নিয়ে আসতে পেরেছে। তো দেখো, তার আগে আমরা যদি একটু তার স্কুল লাইফের কথাটা দেখি, স্কুল লাইফের ভিডিওটা একটু দেখি, আমরা কি দেখতে পাবো? সেখানে কিন্তু তাকে তার কোচ, যে তাকে শিখিয়েছে, সেই কোচ কিন্তু তাকে সুযোগ দিয়েছিল। অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষার মধ্য থেকেই সে তার প্রতিভা, অর্থাৎ সে ক্রিকেট যে ভালো খেলতে পারে, সে যে ব্যাটিং ভালো করতে পারে, সেই প্রতিভাটা তার বিদ্যালয় থেকেই প্রকাশিত হয়েছিল। তাহলে বিদ্যালয় মানে কি? শিক্ষা না? শিক্ষা, ও তো শিক্ষার জন্যই তো বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তাহলে শিক্ষা কি করে, এডুকেশন কি করছে, বা শিক্ষা বিজ্ঞান কি করছে? আমরা শুধু শিক্ষা বলি, তাহলে শিক্ষা বা এডুকেশন শিশুর মধ্যে যে লুকিয়ে থাকে যে সম্ভাবনাগুলি, বা শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি লুকিয়ে রয়েছে, সেই সম্ভাবনাগুলিকে বিকশিত করতে সাহায্য করে, তাকেই আমরা বলছি এডুকেশিও। মনে থাকবে? তাহলে এখানে খুব সহজ একটা কথা, যে এডুকেশন শব্দটি, অর্থাৎ ইংরেজি এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড বা লাতিন শব্দ এডুকেশিও থেকে। এই এডুকেশিও শব্দটি দুটি শব্দের সংমিশ্রণে তৈরি, একটা হচ্ছে ই এবং ডুকো। ই এর অর্থ হচ্ছে থেকে এবং ডুকোর অর্থ হচ্ছে টেনে বের করা। অর্থাৎ ব্যুৎপত্তিগত দিক থেকে বলা যায় এডুকেশিও শব্দটির অর্থ হলো শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলির প্রকাশ ঘটানো বা বিকশিত করা। মনে থাকবে, জাস্ট এইটুকুটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাকে দিতেই পারে যে এডুকেশীয় শব্দটির সাথে নিম্নলিখিত কোন শব্দটির মিল খায়? এডুকেশীয় শব্দটির সাথে নিম্নলিখিত কোন শব্দটি মিল খায়? অপশন এ টেনে বের করা, অপশন বি জাগরিত করা, অপশন সি প্রকাশিত করা, অপশন ডি শিক্ষাদানের কাজ। তাহলে এখানে মনে রাখতে হবে, বা তোমাকে এই টেনে বের করার জায়গায় দিতে পারে সুপ্ত সম্ভাবনার বিকাশ, এটাও দিতে পারে। টেনে বের করা না দিয়ে তোমাকে হয়তো বললো সুপ্ত সম্ভাবনার বিকাশ। তাহলে সুপ্ত সম্ভাবনার বিকাশ এই শব্দটার সাথে এডুকেশীয় শব্দটা কিন্তু মেল খায়, মনে থাকবে। এরপর দ্বিতীয় মত হচ্ছে কে? তুমি 2 নম্বর শিক্ষাবিদ। তুমি বলছো, আচ্ছা অভিষেক বাবু, আপনি যেটা বললেন একদম ঠিক, আমি সহমত যে এডুকেশন শব্দটার উৎপত্তি হয়েছে এডুকেশীয় থেকে। কিন্তু আমিও কিন্তু বাড়িতে বসেছিলাম না, আমিও আপনার মতো রিসার্চ করেছি, আমিও আপনার মতো গবেষণা করেছি। তো গবেষণা করে আমি দেখতে পেয়েছি এডুকেশন শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার থেকে। কি বললাম? এডুকেশন শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার থেকে। আচ্ছা, এডুকেয়ার মানে কি তাহলে? এডুকেয়ার শব্দটার অর্থ কি? মনে রাখবে, এডুকেয়ার শব্দটা, দেখো কেয়ার শব্দটা আছে না, কেয়ার, CARE, কেয়ার। এই কেয়ার শব্দটার অর্থ হচ্ছে এডুকেয়ার মানে লালন পালন করা বা পরিচর্যা করা বা জাগরিত করা। এই যে এডুকেয়ার শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, অর্থাৎ টু ব্রিং আপ, পরিচর্যা করা অর্থাৎ টু নারিশ, আর জাগরিত করা মানে হচ্ছে টু রাইজ। মনে থাকবে, ইংলিশ মিনিংটাও বলে দিলাম, যদি এখানে আমার লেখা আছে, তোমরা পরবর্তীতে লিখতেও পারবে, বা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। পরে আমি সরে যাবো, তখন তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে, বা খাতায় লিখে নিতে পারো। খাতায় লিখলে সব থেকে বেশি ভালো, কারণ স্ক্রিনশট নিবে, পরে একটা সেলফি তুলতে যাবে, বলবে মেমোরি ফুল। তুমি প্রথমে কিন্তু এটাই ডিলিট মারবে, তারপর তোমার সেলফিটা তুলবে, তাই না? ওরকম মুখ চোখ ব্যাকিয়ে যখন ছবি তুলবে, দেখাচ্ছে মেমোরি ফুল, তো তুমি কি ডিলিট মারবে? তোমার আগের পুরনো ছবি ডিলিট মারবে না, তুমি ভাবে এই তো এইটাই ডিলিট মারবে, এই যে এইটাই ডিলিট মারবে, এইটা হচ্ছে তোমার সব থেকে বড় শত্রু, তাই না? এইটাই ডিলিট মারবে। ওই জন্য বলবো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, খাতায় লিখে নেবে। ওকে, তাহলে আমি কি বললাম? তাহলে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড, তুমি বলছো এটা ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার থেকে। তাহলে এডুকেয়ার মানে কি? এডুকেয়ার মানে হচ্ছে লালন পালন করা বা পরিচর্যা করা বা জাগরিত করা। এবার প্রশ্ন, তাহলে স্যার কি দাঁড়ালো বিষয়টা? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এডুকেশন মানে এখান থেকে এডুকেয়ারের দ্বারা কি করে এডুকেশন শব্দটা বোঝাচ্ছে? তাহলে কি বলতে পারি? শিশুকে লালন পালন বা পরিচর্যার দ্বারা জীবন ধারণের উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা। মনে থাকবে, তাহলে এডুকেয়ার শব্দটির অর্থের মধ্য দিয়ে আমরা কি করে শিক্ষার অর্থটাকে প্রকাশ করতে পারি? যে এইভাবে লিখতে পারি যে লালন পালন বা পরিচর্যার দ্বারা শিশুকে দক্ষ এবং উপযোগী কৌশল অর্জনে সাহায্য করা, শিশুকে দক্ষ করে তোলা এবং সমাজ অভিযোজনের উপযোগী
কৌশল অর্জনে আয়ত্ত করা, তাই না? শিক্ষার মধ্য দিয়ে আমরা কি করি? শিক্ষার মধ্য দিয়ে আমরা বিভিন্ন সমাজের সাথে মানিয়ে নিতে সাহায্য করি, বিভিন্ন সমাজের সাথে অভিযোজন করতে সাহায্য করি। শুধু তাই নয়, শিক্ষার মধ্য দিয়ে আমরা নিজেকে এক্সপার্ট করে তুলি, দক্ষ করে তুলি। এই যে আজকে এই মুহূর্তে আমি তোমাদের এডুকেশনটা পড়াচ্ছি, তাহলে এডুকেশনে নিশ্চয়ই আমি একটু হলেও দক্ষ, এডুকেশনে নিশ্চয়ই আমি তোমার থেকে একটু হলেও এক্সপার্ট। তার জন্যই তো তুমি এই মুহূর্তে এই ক্লাসটা করছো, তার জন্যই তো তুমি আমার কথাটা শুনছো মনোযোগ দিয়ে, আর তার জন্যই তো তুমি ভালো রেজাল্ট করছো। তো এটা আমি এক্সপার্ট বা দক্ষ কি করে হলাম? আমি যতটুকু এক্সপার্ট বা দক্ষ, আমি বলছি না যে আমি সব জানি, একদমই না। আমি যদি এই কথা বলি তাহলে সব থেকে বড় মূর্খ আমি। পৃথিবীতে কেউ সব জানে না, পৃথিবীতে কেউ সব জানে না ভগবান ছাড়া, তাই না? তার মানে আমি তোমাকে বলবো যেটুকু জানি, তাহলে যেটুকু আমি দক্ষ হয়েছি বা যেটুকু আমি এক্সপার্ট হয়েছি, সেটা কিসের জন্য হয়েছি? অবভিয়াসলি শিক্ষার জন্য। আমি যদি শিক্ষা গ্রহণ না করতাম, আমি যদি বিভিন্ন বইপত্র না পড়তাম, আমি দক্ষ হতে পারতাম, আমি এক্সপার্ট হতে পারতাম? তুমি যদি না পড়ো, তুমি পারবে? কখনোই পারবে না, তাই না? একটা বইয়ের জ্ঞান তোমাকে কিন্তু 100টা বইয়ের জ্ঞান দিতে পারে না, কখনোই নয়। তুমি যদি বিভিন্ন বই ফলো করো, তবেই তুমি বিভিন্ন বই থেকে যে নলেজটা পাবে, সেটা তোমাকে এক্সপার্ট তৈরি করবে, সেটাই তোমাকে দক্ষ তৈরি করবে। তার মানে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে শিশুকে লালন পালন বা পরিচর্যার দ্বারা শিশুকে জীবন ধারণের উপযোগী বা সমাজ অভিযোজনের উপযোগী দক্ষ এবং কৌশল অর্জনে সাহায্য করে তোলে। কি? এডুকেয়ার, মনে থাকবে। অর্থাৎ এডুকেশন শব্দটা ইংরেজি, এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে, যার অর্থ লালন পালন করা বা পরিচর্যা করা বা জাগরিত করা, বা ইংলিশটাও লিখতে পারো, তবে ইংলিশটা আমাদের খুব একটা দরকার নেই। অর্থাৎ বলা যায় ব্যুৎপত্তিগত দিক থেকে যে এডুকেশন শব্দটির অর্থ হলো শিশুকে এর মধ্য দিয়ে লালন পালনের দ্বারা বা পরিচর্যার দ্বারা শিশুকে জীবন ধারণের উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করে তোলা। মনে থাকবে এইটুকুটা, এই লাইনটা মনে থাকবে তো? প্রত্যেকে লিখে নাও, পারলে প্রত্যেকে লাইনটা লিখে নাও। ওকে, এরপর চলে আসছে তোমার পাশে রয়েছে তোমার বান্ধবী। তাহলে তোমার বান্ধবী কি বলছে? তোমার বান্ধবী হচ্ছে আর এক শিক্ষাবিদ। সে কি বলছে? বুঝলে প্রিয়, বুঝলেন অভিষেক স্যার, আপনি বললেন খুব ভালো লাগলো, আমার প্রিয় বলল তার কথাটাও খুব ভালো লাগলো, আমিও কিন্তু বসেছিলাম না, আমিও কিন্তু আপনাদের মতোই রিসার্চ করেছি, গবেষণা করেছি, এবং গবেষণা করে কি পেয়েছি? কি বলছে দেখো ভালো করে, গবেষণা করে তোমার বান্ধবী বলছে যে এডুকেশন শব্দটি, ইংরেজি এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড এডুসিয়ার থেকে। ল্যাটিন ওয়ার্ড এডুসিয়ার, এখানে ভালো করে বানানটা লক্ষ্য করবে, CERE ছিল, এখানে ছিল CARE, কেয়ার, এখানে কিন্তু আমি বলছি CERE। অর্থাৎ এডুকেশন শব্দটার উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড এডুসিয়ার থেকে। তাহলে এডুসিয়ারের অর্থ কি? নিশ্চয়ই তুমি আমি তো জিজ্ঞেস করবোই, তোমার বান্ধবীকে তো জিজ্ঞেস করবো, তাই না? বান্ধবী বলে যে ছেড়ে দেবো তা তো নয়, জানতে তো হবেই। তাহলে এডুসিয়ার শব্দের অর্থ কি? তোমার বান্ধবী বলছে এডুসিয়ার শব্দের অর্থ হলো নির্দেশনা দান করা বা প্রকাশিত করা। আমি সহজ ভাষায় যদি বলি, নির্দেশনা দান করা। এডুসিয়ার শব্দটির অর্থ হচ্ছে নির্দেশনা দান করা। তাহলে কথাটার মানে কি দাঁড়ালো? অর্থাৎ শিক্ষা হলো বা এডুকেশন হলো নির্দেশ দানের মাধ্যমে শিশুকে এগিয়ে নিয়ে যাওয়া। আবারও বলছি, বান্ধবী কি বলল? অর্থাৎ শিক্ষা হলো নির্দেশ দানের মাধ্যমে শিশুকে এগিয়ে নিয়ে যাওয়া, যার অর্থই হচ্ছে এডুকেশন। এই যে এডুকেশন মানেই তো শিক্ষা, তাহলে এডুকেশন বা শিক্ষা হলো শিশুকে নির্দেশ দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে এডুসিয়ারের অর্থের ভিত্তিতে আমি এই কথাটা বললাম বা তোমার বান্ধবী বলল, মনে থাকবে। তাহলে এই হচ্ছে 3টে পার্ট, এবং লাস্ট পার্ট কি আছে? লাস্ট পার্ট রয়েছে এডুকেটাম, EDUCATUM, এডুকেটাম। এই কেটাম শব্দটাও কিন্তু ভালো করে মনে রাখবে। তো এডুকেটাম মানে কি? এবার হচ্ছে তোমার মা বাবা, ওনারা কি বলছেন? একজোট হয়ে আছে, মা বাবা পাশে একজোট হয়ে আছে। কি বলছে? বলছে হ্যাঁ অভিষেক স্যার আপনি ঠিক বলেছেন, আমার ছেলে ঠিক বলেছে, আমার ছেলের বান্ধবীও ঠিক বলেছে, কিন্তু আমরাও কিন্তু বসেছিলাম না। আমি যখন দেখছিলাম আমার ছেলেমেয়েরা রিসার্চ করছে, আমরাও ভাবছি কি করছে একটু আমরাও করি। তো আমরাও রিসার্চ করে একটা ভালো জিনিস পেয়েছি। আমরা সবাই বলি কি 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 বলুন, তাই তো আমরা বলবো। তো ওনারা কি বলছেন এবার দেখো, ওনারা বলছেন ইংরেজি এডুকেশন শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড এডুকেটাম থেকে, ল্যাটিন ওয়ার্ড এডুকেটাম থেকে। তাই এডুকেটাম শব্দের অর্থ কি আমরা জিজ্ঞেস করছি, তো আমরা জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা কাকু, আচ্ছা কাকিমা, এডুকেটাম শব্দের অর্থ কি? ওনারা কি বলছেন?
এডুকেটাম শব্দের অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ। শিক্ষাদানের কাজ অর্থাৎ তাহলে আমরা যে সহজেই বলি শিক্ষাদানের কাজ অর্থাৎ শিক্ষাদানের মাধ্যমে শিশুর গুণাবলীগুলিকে বিকশিত করা, শিশুর গুণাবলীগুলিকে বিকশিত করা, মনে থাকবে। অর্থাৎ শিক্ষাদানের মাধ্যমে শিশুর গুণাবলীগুলিকে বিকশিত করা। অর্থাৎ গুণাবলী মানে একটু আগে আমি বোঝাচ্ছিলাম, এইটা বোঝাতে গিয়ে শিশুর মধ্যে যে সুপ্ত গুণগুলো লুকিয়ে থাকে, যেগুলো ভবিষ্যতে বা পরবর্তীতে বিকশিত হয় বা প্রকাশিত হয়। তুমি ভালো ছবি আঁকতে পারো, তো তুমি যখন জন্মেছিলে তখনই কি সবাই জেনে নিয়েছে এই 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 রাজশ্রী ছবি আঁকতে পারে, এই 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 রিয়া ভালো ছবি আঁকতে পারে? বলেছিল কেউ? নিশ্চয়ই না। শিক্ষার মধ্য দিয়ে আস্তে 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 তোমার এই প্রতিভাটা বা তুমি যে ভালো ছবি আঁকতে পারো এই প্রতিভাটা বিকশিত হয়েছে, তাই না? শ্রেয়া ভালো ডান্স করতে পারে, তো প্রথমে শ্রেয়া যখন জন্মগ্রহণ করেছিল, ধরো শ্রেয়া 2008 সালে জন্মগ্রহণ করেছে, তো 2008 সালে যখন সে জন্মালো এরকম কোলের মধ্যে সবাই এসে বলেছিল ও বাবা এ তো পুরো ডান্সার জন্মগ্রহণ করেছে, এরকম হয়েছিল? নিশ্চয়ই না। তাহলে শিক্ষার মধ্য দিয়েই তো তার গুণগুলো বিকশিত হয়। অর্থাৎ এখানে শিক্ষা দানের কাজ, এডুকেটাম কথার অর্থ হচ্ছে শিক্ষা দানের মাধ্যমে শিশুর গুণাবলীগুলিকে বা শিশুর গুণগুলিকে বিকশিত করা, মনে থাকবে। তাহলে এই যে ছোট ছোট কথা, ছোট ছোট শব্দের অর্থ, এগুলো ভালো করে জানতে হবে। তো আমি জাস্ট একবার করে অর্থগুলো বলে দিচ্ছি, মনে রাখবে। এডুকেশীয় শব্দটি দুটি শব্দের সংমিশ্রণে, একটা হচ্ছে ই এবং একটা হচ্ছে ডুকো। এর অর্থ হচ্ছে থেকে, ডুকোর অর্থ হচ্ছে টেনে বের করা। অর্থাৎ সহজেই বলতে পারি শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলো লুকিয়ে রয়েছে সেগুলিকে শিক্ষার দ্বারা টেনে বের করা। ওকে। 2 নম্বর মত এডুকেয়ার। এডুকেয়ার শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা বা পরিচর্যা করা বা জাগরিত করা। তাহলে এর অর্থের ভিত্তিতে কি বলতে পারি? লালন পালন বা পরিচর্যার মধ্য দিয়ে শিশুকে জীবন ধারণের উপযোগী দক্ষতা ও কৌশল অর্জনে সাহায্য করা, তাই হলো শিক্ষা। 3 নম্বর মত মানে তোমার বান্ধবীর মত, 3 নম্বর মত কি বলছে? এডুসিয়ার অর্থাৎ নির্দেশ দানের কাজ বা প্রকাশিত করা। অর্থাৎ এখান থেকে সহজে বলতে পারি যে নির্দেশ দানের মাধ্যমে শিশুকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি একটু আগে শুরুতেই যেমন বললাম তোমাদেরকে প্রপার গাইডের মধ্য থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই বিগত 5 বছর রানিং চলছে, কোভিডের সময় থেকে এই অনলাইন সিস্টেমটা তোমাদের চালু হয়েছে, কিন্তু অফলাইন আমার 9 বছর অতিক্রম করে গেছে পড়ানো। তাহলে 9 বছর ধরে যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো হয়, জানো? প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো হয়। তুমি হয়তো ভাবছো যে না আমি তো দুর্বল। না স্যার, এটা আপনি ঠিক বলছেন না। আমি 100% বলছি প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো, কিন্তু কেউ রেজাল্ট ভালো করে, কেউ রেজাল্ট খারাপ করে। কেন বলো তো এটা? কারণটা হচ্ছে আমাদের জন্য, এই আমাদের মতো কিছু স্বার্থান্বেষী টিচারদের জন্য, আমাদের মতো কিছু স্বার্থ লোভী টিচারদের জন্য। কারণ আমরা তোমাদের কাছ থেকে পয়সা নেই ঠিকই, কিন্তু প্রপার গাইডেন্সটা দিতে পারি না। আরে ভাই, একটা নোট তুমি এমনিও পাবে, বইপত্রে পাবে, রেফারেন্স বইয়ে পাবে, কিন্তু প্রপার গাইডেন্স, সঠিক পথ, এই সঠিক পথটা কিন্তু আমরা অনেকেই দেখাতে পারি না ছাত্রছাত্রীদের, যে তারা কিভাবে পড়াশোনা করলে একটা ভালো রেজাল্ট করতে পারবে, কিভাবে পড়াশোনা করলে জীবনে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই পারি না, আর তার জন্যই ছাত্রছাত্রীরা ব্যর্থ হয়ে যায়, আর তার জন্যই ছাত্রছাত্রীদের রেজাল্টটা খারাপ হয়। আর কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা নিজের চেষ্টায়, কিছু মানুষের সাহায্য নিয়ে, পরামর্শ নিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু কিছু সংখ্যক আছে যারা পারে না, ব্যর্থ হয়ে যায়। তো ব্যর্থ হওয়ার পেছনে কারণ কি? ব্যর্থ হওয়ার পেছনে ব্যর্থ হওয়ার পেছনে কারণ মা বাবা সময় দিতে পারে না। ব্যর্থ হওয়ার পেছনে মূল কারণ আমরা শিক্ষকরা, আমরা সঠিক পথটা দেখাতে পারি না, আর তার জন্যই কিন্তু সেই ছাত্রছাত্রীটা কোথাও না কোথাও গিয়ে বাধাগ্রস্ত হয়, কোথাও না কোথাও গিয়ে বিপদে পড়ে, ব্যর্থ হয়ে যায়। তাই শিক্ষার এই যে এডুসিয়ার মানে কি? নির্দেশ দান, অর্থাৎ তোমাকে প্রপার নির্দেশ দান, প্রপার গাইডেন্সের মধ্য দিয়ে তোমাকে সামনের দিকে আরও উচ্চ পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে শিক্ষা। বুঝতে পারলে? লাস্ট একটা মত রয়েছে, সেটা হচ্ছে এডুকেটাম। অর্থাৎ এডুকেটাম কথার অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ, অর্থাৎ শিক্ষাদানের মাধ্যমে শিশুর গুণাবলীগুলিকে বিকশিত করা। মনে থাকবে? তাহলে এখান থেকে তোমাকে যদি একটা প্রশ্ন দেয়, আমি দেখতে দেব না, একদম ঘিরে রয়েছি। হ্যাঁ, বলবা ইংরেজি এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে এডুকেয়ার থেকে, EDUCARE, এডুকেয়ার থেকে। এর অর্থ হলো অপশন এ সুপ্ত সম্ভাবনার বিকাশ,
অপশন বি লালন পালন করা, অপশন সি নির্দেশ দান করা, অপশন ডি শিক্ষাদানের কাজ। উত্তরটা ঝটপট কমেন্টস করে জানাও, দেখি কি বুঝলে ক্লাসে। উত্তরটা প্রত্যেকে ঝটপট কমেন্টস করে জানাও, দেখবো তোমরা কতটা বুঝলে। এই যে আমি এতক্ষণ ধরে গরমের মধ্যে ক্লাস নিচ্ছি, আদৌ কি তুমি সত্যি মনোযোগ দিয়ে শুনলে কথাগুলো? প্রত্যেকে কমেন্টস করো, এভরিওয়ান, প্রত্যেকে এই মুহূর্তে যতজন লাইভ প্রিমিয়ার ক্লাসে রয়েছে প্রত্যেকে কমেন্টস করো, আমি কিন্তু কমেন্টস চেক করছি সবার। তাহলে কি বললাম? এডু কেয়ারের অর্থটা জাস্ট জানতে চাইছি, একদম সৎভাবে, বোর্ডের দিকে তাকিয়ে নয়, সৎভাবে লেখো যে সম্ভাবনার বিকাশ, না লালন পালন করা, না তোমার নির্দেশ দান করা, নাকি শিক্ষাদানের কাজ। এডু কেয়ার মানে কি? CARE, কেয়ার, এডু কেয়ার, মনে থাকবে। তাহলে এই চারটে মত থেকে কিন্তু একটা প্রশ্ন শিওর হচ্ছে তোমাদের, একটা MCQ কিন্তু 200% শিওর থাকছে, মনে থাকবে। তাহলে আমি কিন্তু বলে দিলাম, হয় তোমাদের বাংলা থেকে একটা দিতে পারে, অথবা তোমাদের ইংরেজি থেকেও দিতে পারে। তাহলে ইংরেজি শব্দ এডুকেশন, এটা চারটেই ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, আর বাংলা শব্দ শিক্ষা তিনটে সংস্কৃত ওয়ার্ড থেকে এসছে, সংস্কৃত শব্দ। এক একটা শিক্ষাবিদ এক এক রকম বলেছেন। তো আমরা সেই টোটাল এদিকে চারটে আর উপরে তিনটে, টোটাল 7টা মত খুব ভালো করে জেনে রাখবে। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট টপিক, বাংলা ইংরেজি দুটোই বলে দিলাম। এরপর আমরা চলে আসছি শিক্ষার সংজ্ঞা। তো আমি প্রথমেই বললাম যে আমরা প্রাচীন যে সমস্ত ঋষি মনীষীরা রয়েছে তাদের মতে শিক্ষার সংজ্ঞাগুলো জানবো, যেমন শঙ্করাচার্য আছে, কৌটিল্য আছে, উপনিষদ আছে। জাস্ট একবার করে আমি বলে দেবো তোমাদেরকে, বইপত্রে সবগুলোই পাবে। আর প্রাচ্যদের কথাটা জানবো, অর্থাৎ ভারতীয়দের কথা, আর হচ্ছে পাশ্চাত্যদের কথা, ঠিক আছে, যারা ভারতীয় নন। তো একটু এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, এই যে প্রাচ্য, পাশ্চাত্য এবং প্রাচীন, এই তিনটে, মানে প্রাচীন, প্রাচ্য, পাশ্চাত্য, এই তিনটে ভাগ করে আমি এই জন্যই বলবো। বইপত্রে দেখো, বইপত্রে একাধিক সংজ্ঞা আছে, একাধিক সংজ্ঞা আছে। তো এতগুলো সংজ্ঞা তো আমাদের মনে রাখার দরকার নেই। তো যে সংজ্ঞাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেই সংজ্ঞাগুলো একটু ছোট ছোট করে বলে দিচ্ছি। প্রথমেই দেখো বলা হয়েছে উপনিষদে, কি বলা হয়েছে? উপনিষদ যে শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে, সা বিদ্যা যা বিমুক্তয়ে। আচ্ছা, আমি কোথায় লিখবো? আমি এখানে একটা একটা করে ছোট ছোট করে লিখছি। হ্যাঁ, আমি এখানে লিখতাম কার কার সংজ্ঞা পড়বে। সংজ্ঞা, তাহলে প্রথমে প্রাচীন, তাহলে প্রাচীন থেকে আমি কি বললাম? দেখো, প্রাচীন থেকে আমি কি বললাম? প্রথমে আমি বললাম উপনিষদ। তাহলে উপনিষদের ক্ষেত্রে আমি এখানে ব্র্যাকেটে লিখি উপনিষদ। তাহলে উপনিষদের সংজ্ঞাটা করবে উপনিষদ, মনে থাকবে। উপনিষদ এটা হচ্ছে প্রাচীন, মানে শিক্ষা মানুষকে বা ব্যক্তিকে কি করে? সংস্কার মুক্ত করে তোলে, অর্থাৎ সা বিদ্যা যা বিমুক্তয়ে। কথাটা সংস্কৃত ওয়ার্ডটা হচ্ছে সা বিদ্যা যা বিমুক্তয়ে। তাহলে এখান থেকে একটা MCQ আসতে পারে, সা বিদ্যা যা বিমুক্তয়ে কথাটি কোথায় উল্লেখ রয়েছে? অপশন এ রামায়ণ, বি মহাভারত, সি উপনিষদ, ডি গীতা। বলতে হবে রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা। এক্ষুনি বলে দিলাম কোথায় রয়েছে, উপনিষদে রয়েছে। তাহলে উপনিষদের সংজ্ঞাটা, তোমাকে সংজ্ঞাটা কোয়েশ্চেন দিবে, নিয়ে তোমাকে বলবে এটা কোথায় উল্লেখ রয়েছে। কারণ আমাদের তো MCQ, এটা তো SAQ প্রশ্ন নয় যে উপনিষদে কি বলা হয়েছে বলতে বলছে, কারণ ওটা SAQ হলে হতো, কিন্তু আমাদের কোনো SAQ নেই। আমাদের যা আছে সেমিস্টার 1 সবগুলো MCQ। আচ্ছা, আর কোনটা পড়বে উপনিষদ ছাড়া? তোমরা পড়বে কৌটিল্যের সংজ্ঞাটা। কৌটিল্য, মনে রাখবে, শিক্ষা হলো শিশুকে দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়া। দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ কে বলেছে? কৌটিল্য, মনে রাখবে, দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়া, কৌটিল্য। ক্লিয়ার? কি বললাম? দেশ বা জাতিকে বা শিশুকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়াটাই হচ্ছে কৌটিল্যের মতে শিক্ষা। আর একটা আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা। আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা, এটা কে বলেছে? এইটা হচ্ছে শঙ্করাচার্য। শঙ্করাচার্য, আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা, এটা বলেছেন শঙ্করাচার্য। তো তাই নয়, আর একটা আমরা পড়ব যে শিক্ষা হলো ব্যক্তির আত্মতৃপ্তির বিকাশ। এই শিক্ষা হলো ব্যক্তির আত্মতৃপ্তির বিকাশ, অর্থাৎ শিক্ষা ব্যক্তির আত্মতৃপ্তির বিকাশে সাহায্য করে। এটা কার? এটা হচ্ছে কনাদ। আত্মতৃপ্তির বিকাশ, এটা কার? এটা হচ্ছে কনাদ। মনে রাখবে, প্রাচীন মুনি ঋষি কনাদ। তাহলে দেখো, উপনিষদেরটা পড়বে, কৌটিল্যেরটা পড়বে, কনাদেরটা পড়বে, শঙ্করাচার্যেরটা পড়বে। এই চারটা ব্যক্তি, মানে ব্যক্তি বলছি, তিনজন মুনি ঋষি, আর এটা একটা উপনিষদ গ্রন্থ। তাহলে এইখান থেকে এই চারটে জায়গা যদি তোমরা পড়ে নাও, তাহলে প্রাচীনটা কিন্তু কভার হয়ে যাবে। প্রাচীনটা বইয়ে আরও প্রাচীন আছে, পানিনি আছে, আরও অনেকেই আছে, তো আমাদের ওগুলো দরকার পড়ে না খুব একটা। এবার টেক্সচুয়াল পড়ার জন্য তুমি বলতে পারো, আমি সাজেস্টিভ বলে দিলাম, মানে কোন জায়গা থেকে প্রশ্ন আসার চান্স থাকে, কোন জায়গা থেকে প্রশ্ন আসার সর্বাধিক
চান্স রয়েছে, সেইটা আমি বলে দিলাম। এবার চলে আসছি আমরা প্রাচ্য। তাহলে প্রাচ্য থেকে আমরা কি পড়বো? বিবেকানন্দটা পড়বো, মনে থাকবে? আমি এক জায়গাতে লিখছি বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের সংজ্ঞাটা কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট, একদম স্টার। স্বামী বিবেকানন্দের সংজ্ঞাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এই যে সংজ্ঞাটা, অর্থাৎ শিক্ষা হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। বাংলায় যদি বলি, শিক্ষা হলো ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এই উক্তিটি কার বা শিক্ষা প্রসঙ্গে এই সংজ্ঞাটি কে দিয়েছেন? আনসার হয়ে যাবে বিবেকানন্দ। মনে রাখবে, আনসার হয়ে যাবে বিবেকানন্দ। এরপরে যেটা তোমরা পড়বে, গান্ধীজি। গান্ধীজির সংজ্ঞাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। গান্ধীজি, মনে রাখবে, গান্ধীজির সংজ্ঞাটাও পড়বে। গান্ধীজিরটাও আমি স্টার দিলাম। গান্ধীজির সংজ্ঞাতে কি বলেছে? শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। তাহলে এটা কার উক্তি? এটা হচ্ছে গান্ধীজির উক্তি। তাহলে তোমরা কিভাবে পড়বে? এখান থেকে কিওয়ার্ডগুলো মনে রাখবে। দেহ, মন, আত্মার কথা আছে মানেই গান্ধীজি, আর কেউ বলেনি। দেহ, মন, আত্মা, তিনটা বিষয়। দেহ, মন, আত্মা, মাইন্ড, স্পিরিট, বডি। বডি, মাইন্ড, স্পিরিট, অর্থাৎ দেহ, মন, আত্মা, এই তিনটে কথা মানেই গান্ধীজি। অন্তর্নিহিত সত্তা মানেই হচ্ছে বিবেকানন্দ। অন্তর্নিহিত সত্তা কথাটার মানেই হচ্ছে বিবেকানন্দ, মনে থাকবে। অন্তর্নিহিত সত্তা বিবেকানন্দ, দেহ, মন, আত্মা গান্ধীজি। এইভাবে কিওয়ার্ড আকারে মনে রাখবে। সংজ্ঞাটা যখনই পড়বে টেক্সট বই থেকে বা খাতায় বা আমি নোটস দিয়েও দেবো, আন্ডারলাইন করে নেবে। ওই কিওয়ার্ড যেটুকু অংশ আমি বলছি, দেহ, মন, আত্মা, আন্ডারলাইন করবে। তাহলে তুমি যখন পড়বে, চোখ বুলাবে, দেখবে তোমার কিন্তু সহজেই মনে থাকবে যে কোনটা কার সংজ্ঞা। ক্লিয়ার? এবং শুধু তাই নয়, গান্ধীজি তো আমরা পড়বই, তারপর আমরা আরেকজনের কথা পড়বো, চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপন। এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপন, দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, আমি জাস্ট অল্প করে লিখলাম, জায়গা শর্ট হয়ে যাবে বলে। দয়ানন্দ সরস্বতী কি বলছেন? শিক্ষা হলো ব্যক্তির চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়। তার মানে এখানে তুমি জাস্ট কিওয়ার্ড কি লিখবে? চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপন, জাস্ট এইটুকুটা। তাহলে আমরা দয়ানন্দর কথাটা পেয়ে যাব। আচ্ছা, আর একজনের কথা পড়বে, রবীন্দ্রনাথ। কি? রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য বিধান। শিক্ষা আমাদের শুধুমাত্র তথ্য পরিবেশনই করে না, বিশ্ব প্রকৃতি বা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য বিধান করে। তাহলে এইটাও কিন্তু একটু খুব ভালো করে পড়তে হবে। রবীন্দ্রনাথ, মনে থাকবে, এটাও কিন্তু স্টার। রবীন্দ্রনাথটাও কিন্তু স্টার। মনে রাখবে, বিশ্ব প্রকৃতির কথা আছে মানেই রবীন্দ্রনাথ, একদম আন্ডারলাইন করে দেবে। বিশ্ব প্রকৃতি বা বিশ্বসত্তা কথা আছে মানেই রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথ একজন প্রকৃতিবাদী লোক ছিলেন, প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা গ্রহণ করবে এইটাতে উনি বিশ্বাসী ছিলেন, এবং উনি এইভাবেই করতেন, তাই না? এই যে আমরা শ্রীনিকেতন দেখতে পাচ্ছি, তো শ্রীনিকেতন কি? এটা তো রবীন্দ্রনাথের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনিকেতন। আর সেখানে দেখবে এখনও প্রকৃতির কোলে কিন্তু শিক্ষা দেওয়া হয়, বট গাছের নিচে শিক্ষা দেওয়া হয়, প্রকৃতির কোলে। কারণ রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনাটা, সেটা কিন্তু নষ্ট হতে দেয়নি, মানে আমরাই দিইনি। ওই জন্য এখনও বট গাছের নিচে বেরি করে সেখানে আসন পেতে বোর্ডের মধ্যে একটা বোর্ড, মানে গাছের মধ্যে একটা বোর্ড লাগিয়ে সেখানে শিক্ষক কিন্তু এখনও গাছের নিচে ক্লাস করানো হয়, মানে প্রকৃতির কোলে শিক্ষা, প্রকৃতির কোলে। তাহলে মনে রাখবে, বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান বা প্রকৃতির কোলে শিক্ষা বা বিশ্বসত্তাবোধ, এগুলো যাই বলুক না কেন, এই বিশ্বসত্তা, বিশ্ব প্রকৃতি বা প্রকৃতি, এই ধরনের শব্দ থাকলেই কী হবে? রবীন্দ্রনাথ, মনে থাকবে। তাহলে এই কটা হচ্ছে প্রাচ্যবাদী শিক্ষাবিদের কথা আমরা পড়বো। চারজনের কথা বললাম, দেখো চারটে প্রাচীন বলেছি, উপনিষদ, কৌটিল্য, কণাদ, শঙ্করাচার্য। চারটে ভারতীয় বললাম, অর্থাৎ প্রাচ্য, বিবেকানন্দ, গান্ধীজি, দয়ানন্দ, রবীন্দ্রনাথ। তার মধ্যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, বিবেকানন্দ, গান্ধীজি আর রবীন্দ্রনাথ। এবার পাশ্চাত্য কয়েকটা বলে দিই। পাশ্চাত্যগুলো তোমরা মনে রাখবে, অ্যারিস্টটল। শিক্ষা কি? শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ। এটা কার লেখা? এটা হচ্ছে অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল। অ্যারিস্টটল নামটা শুনেই বুঝতে পারছি ইনি একজন পাশ্চাত্যবাদী ব্যক্তি, পাশ্চাত্যবাদী শিক্ষাবিদ। তাহলে অ্যারিস্টটল কি বলছেন? সুস্থ দেহে সুস্থ মন। কথাটি কার? সুস্থ দেহে থাকে সুস্থ মন, বা সুস্থ দেহেই সুস্থ মনের বিকাশ হয়। শিক্ষা কি? শিক্ষা হলো সুস্থ দেহের মধ্যে দিয়ে সুস্থ মনের বিকাশ। এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে অ্যারিস্টটলের। তাহলে অ্যারিস্টটলের এই উক্তিটা তোমরা একটু স্টার দেবে, কারণ এইটা কিন্তু পরীক্ষাতে আসে। শুধু তাই নয়, অ্যারিস্টটলের পর মনে রাখবে, অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ, এটা হচ্ছে ফ্রয়েবেল। অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ, এটাও হচ্ছে ফ্রয়েবেল। এখান থেকে একটা কঠিন প্রশ্ন বা বোধমূলক প্রশ্ন আসতে পারে, আমি এটাকেও স্টার দিয়ে দিলাম।
কঠিন বা বোধমূলক প্রশ্ন তোমাকে দিতে পারে। কোন এই যে শিক্ষার একটা সংজ্ঞা দিয়ে দিল যে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। ভালো করে শুনবে কোয়েশ্চেনটা। শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ বা উন্মেষ সাধন। এই সংজ্ঞাটির সাথে কোন প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিদের মিল খায়? এই সংজ্ঞাটির সাথে কোন প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাবিদের মিল খায়? অপশন এ রবীন্দ্রনাথের সাথে তোমাকে হয়তো বললো অ্যারিস্টটল, মানে একজন প্রাচ্য একজন পাশ্চাত্য। অপশন বি গান্ধীজির সাথে হয়তো ফ্রয়েবেল। অপশন সি বিবেকানন্দের সাথে ফ্রয়েবেল। অপশন ডি গান্ধীজির সাথে অ্যারিস্টটল। তাহলে আনসার কি? আনসার কোনটা হবে? ফ্রয়েবেলও বলছে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার উন্মেষ সাধন বা বিকাশ সাধন, আবার ওদিকে বিবেকানন্দও কিন্তু তাই বলেছেন শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। তাহলে এই যে মিলটা, এই মিলটা কার সাথে কার? ফ্রয়েবেলের সাথে স্বামী বিবেকানন্দের। মনে থাকবে তো। এই ধরনের একটু বোধমূলক প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, কারণ 50% প্রশ্ন ইজি হবে, 30% প্রশ্ন কঠিন হবে, 20% প্রশ্ন বোধমূলক হবে। আর এই বোধমূলক প্রশ্নের উত্তর জানতে গেলে ক্লাস করতেই হবে। আর সেটা আমার ক্লাস করো বা তুমি যারই ক্লাস করো না কেন, মোট কথা তোমরা এখন বড় হয়েছো, একটু বুঝতে শিখবে যে অনেক টিচাররা থাকে শুধু নোট দিয়ে ছেড়ে দেয়। এমসিকিউ পরীক্ষা তো শুধু নোট দিয়ে ছেড়ে দিল, তোমার কিন্তু ওই সহজ প্রশ্ন তুমি উত্তর দিয়ে চলে আসতে পারবে। রিনা মিনা টিনা জগাই মাদাই নিমাই লেলা ভোলা কালা সবাই 20 পেয়ে বসে থাকবে, কিন্তু আমাকে 20 পাওয়ার জন্য আমি পয়সা দিয়ে ক্লাস করব? 20 পাওয়ার জন্য তুমি পয়সা দিয়ে টিউশন পড়বে? বাকি 20 নম্বর কোথায় গেল? আর আমরা 40-এ 40 পাবো। মাথায় রাখতে হবে, আমরা টার্গেট রাখছি 40-এ 40, একটা নাম্বারও আমরা কাটতে দেবো না। এই যে আজকে যে প্রশ্নটা আমি এইমাত্র বললাম যে কোথায় গেল এই বিবেকানন্দের সাথে ফ্রয়েবেল, তাহলে এই বিবেকানন্দের সাথে ফ্রয়েবেলের সংজ্ঞাটা তুমি জাস্ট পড়ে যদি আমি তোমাকে একটু না বলি, না শেখাই, একটু না তোমার মধ্যে এই জ্ঞানটা প্রবেশ না ঘটাই, তুমি সহজে কিন্তু তোমার মাথায় আসবে না। হয়তো তোমার আসছে মানে যে পৃথিবীতে যত শিক্ষার্থী ক্লাস 11 এডুকেশনে পড়ছে সবারই আসবে, এমনটা নাও হতে পারে। তাহলে আমাদের উচিত আমরা তোমাদেরকে এই বিষয়গুলো বলে দেবো। তা তোমাদের কি উচিত? যেগুলো বলে দেবো সেগুলো ভালো করে পড়া, বা তোমরা যেখানেই পড়ো না কেন, গৃহশিক্ষকের কাছে পড়তে পারো বা হোম টিউশন পড়তে পারো বা টিউশন যেতে পারে তুমি বাড়ির পাশে। তুমি একটু লক্ষ্য করবে যে তোমাকে একটু ডিটেলসে ওনারা বোঝাচ্ছেন কিনা, একটু ডিটেলসে ভালো মতো উনি তোমাকে জ্ঞানটা দিচ্ছেন কিনা, এইটা লক্ষ্য করবে। কারণ এমসিকিউ মানে শুধু নোট পড়ে পরীক্ষা দেওয়া নয়, আমি কিন্তু সম্পূর্ণ এর বিরোধিতা করি। এমসিকিউ মানে শুধু নোট পড়ে পরীক্ষা দেওয়া নয়। আরে নোট পড়ে পরীক্ষা দিতে গেলে পয়সা দিয়ে টিউশন পড়ার দরকার নাই, মানে বই কিনে বাড়িতে পড়ো, নোট পড়ে পরীক্ষা দেওয়া হয়ে যাবে। কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে, জ্ঞানের বিকাশ ঘটাতে গেলে, তোমার নিজের বৌদ্ধিক বিকাশ ঘটাতে গেলে, পরিবেশের সাথে মানিয়ে নিতে গেলে, ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে গেলে ভালো করে প্রত্যেকটা ক্লাস করতে হবে। কারণ ক্লাস না করলে কিন্তু তুমি কঠিন বা বোধমূলক প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না। মনে থাকবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু ফ্রয়েবেলের কথাটা পড়ে নিলাম। আর শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, এটা জন ডেভি, আমি একটু আগে বললাম জন ডেভি, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনের প্রক্রিয়া। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে ডিভির সংজ্ঞাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনের একটি প্রক্রিয়া। তাহলে এইটা কিন্তু খুব ভালো করে পড়বে। তাহলে পাশ্চাত্যর মধ্যে থেকে আমি 3টায় বললাম, তাহলে দেখো ওদিকে 4টে 8টা, এদিকে 3টা, তাহলে 11টা, টোটাল 11টা সংজ্ঞা যদি পড়ো, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি সংজ্ঞা থেকে যে একটা বা দুটো প্রশ্ন আসবে, সে যেভাবে আসুক না কেন, ডাইরেক্ট এমসিকিউ দিক বা তোমাদের সত্য মিথ্যা বা স্তম্ভ মিলানো যেভাবেই দিক না কেন, তুমি পেরে যাবে, তুমি গ্যারেন্টি পারবে। বইয়ে কিন্তু অজস্র সংজ্ঞা আছে, তো সব সংজ্ঞা তো অবশ্যই তুমি পড়ো। আমি কোনো বলছি না যে এটা ছাড়া আর অন্য কোনো পড়ার দরকার নাই, তুমি তোমার নলেজের জন্য পড়তেই পারো। কিন্তু সাজেস্টিভ যদি বলি, একদম সাজেশান, এমসিকিউ এরও সাজেশান, সেই সাজেস্টিভ যদি বলি, তাহলে এই কটা সংজ্ঞা পড়লেই তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য এনাফ। এর বাইরে কিন্তু পড়ার খুব একটা প্রয়োজন নেই। মাথায় ঢুকলো? তাহলে আজকে কিন্তু আমরা এই দুটো টপিক কভার করে দিলাম, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ আর হচ্ছে শিক্ষার সংজ্ঞা, প্রাচ্য, পাশ্চাত্য, প্রাচীন, ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে বাংলা ইংরেজি। তাহলে দেখো আজকে অনেকগুলো টপিক কিন্তু আলোচনা হলো। আমি চাইলে এগুলোও ছোটো ছোটো করে বলে দিতে পারতাম, কিন্তু আমি বলছি না, কেন সবে আমরা ক্লাস শুরু করেছি। অল্প অল্প করে পড়ি, তাহলে আমাদের ভালো করে বুঝতেও পারবো, আর পড়ে আনন্দও পাবো, মজার ছলে পড়বো, গল্পের ছলে পড়বো, প্লাস যা আলোচনা হবে তার স্টাডি ম্যাটেরিয়ালস মানে নোটসের কথা বলছি আমি, সেই নোটস তোমাদের গ্রুপে, অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেই গ্রুপে তোমাদেরকে পাঠিয়ে দেবো। একদম নিশ্চিন্তে হাতের সামনে নোটস আর মুখের সামনে ভিডিও ক্লাস,
এই দুটো দেখে করো, ব্যাস, কোনো টেনশন নাই। আর অনেকেই আমাকে প্রশ্ন করো, অনেক গার্জেনরা আমাকে প্রশ্ন করেন যে স্যার আপনার এখানে ক্লাস করলে কি ওকে আলাদা করে কোনো টিউশন নিতে হবে? আমি বলবো বিন্দু মাত্র না, বিন্দু মাত্র না, কোনো টিউশন নেওয়ার দরকার নেই। আমি যেভাবে গাইড করে দেবো ঠিক সেইভাবেই করতে পারবে। তবে তোমরা কি কি পাবে এখানে জয়েন করলে সেটাও একটু বলে দিই। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 7063619127। স্ক্রিনের ভিডিওর নিচের দিকে দেখো লেখা আছে জয়েন আওয়ার অনলাইন ক্লাসেস 7063619127 और চেক ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সে আরও অনেক ইনফরমেশান আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপের ইনফরমেশান আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, মানে ওটা হচ্ছে অ্যাডমিশন লিঙ্ক। ওই গ্রুপে যুক্ত হলে তুমি কিন্তু ক্লাস করতে পারবে না, তুমি অ্যাডমিশনের প্রসিডিউরটা জানতে পারবে। বা তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করলেও হবে, তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো, সব থেকে বেস্ট ওটাই। তাহলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলস জেনে নাও কী রয়েছে না রয়েছে সিস্টেম, তারপরে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তবে আমি ইনিশিয়ালি একটু বলে দিচ্ছি, গ্রুপে যুক্ত হলে তোমরা সপ্তাহে 2 দিন করে ক্লাস, প্রত্যেকটা অনলাইন ক্লাস কিন্তু তোমাদের নাইটে, রাতের দিকে হয়, কারণ আমাদের অফলাইন থাকে। আর অফলাইনের মাঝে তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে না, কারণ অফলাইন যেমন পয়সা দিয়ে পড়ছে ওরাও একটা আলাদা সুযোগ সুবিধা পাচ্ছে, তোমরাও পয়সা দিয়ে পড়ছো, তোমরাও কিন্তু একটা আলাদা সুযোগ সুবিধা পাবে। সুতরাং তোমাদের ক্লাসগুলো সব অনলাইন রাত্রে, ঠিক আছে? তোমাদের অনেকের অফলাইন টিউশন থাকতেই পারে, তো ওই জন্য রাতে 9টা বা 7:30 8টার পর ক্লাসগুলো হয় বেশিরভাগ। তাহলে এক একটা গ্রুপের এক একটা টাইম রয়েছে, একাধিক গ্রুপ, এক একটা গ্রুপে আমরা কিন্তু মাত্র 20 থেকে 25 জন করে স্টুডেন্ট রাখবো, যাতে তুমি ভালো করে প্রপারলি ক্লাসগুলো করতে পারো। শুধু তাই নয়, সপ্তাহে যে 2 দিন ক্লাস, মানে তুমি গ্রুপের টাইটেল বারে লেখা থাকবে কোন 2 দিন ক্লাস পাবে তুমি, এক একটা গ্রুপের এক একটা টাইম আছে, এক একটা ডেট রয়েছে, এবং সেই 2 দিন যেদিন ক্লাস তার 10 থেকে 12 ঘন্টা আগেই তোমাদের গ্রুপে ভিডিও ক্লাস পাঠিয়ে দেওয়া হবে। সেই ক্লাসটা তোমরা দেখে রাখবে 10 থেকে 12 ঘন্টা। এই এতক্ষণ সময় দিচ্ছি এর মানে কি, যাতে তুমি তোমার নিজস্ব সময় অনুযায়ী ক্লাসটা করতে পারো। এই 10 থেকে 12 ঘন্টা আগে যে ক্লাসটা পাঠালাম সেই ক্লাসটা তোমরা দেখলে, দেখার পর রাত্রে যে টাইমে ক্লাস হবে, যে ক্লাসের টাইমটা গ্রুপের টাইটেলে লেখা থাকবে, সেই টাইমে আমি তোমাদের গুগল মিটের লিঙ্ক পাঠাবো। গুগল মিটের লিঙ্কে যুক্ত হয়ে তোমরা আমার সাথে লাইভে একদম সরাসরি কোনো জায়গা যদি বুঝতে সমস্যা থাকে বা তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো ডাউটগুলো যাই ডাউট থাকুক না কেন সেই ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। শুধু তাই নয়, সপ্তাহে 2 দিন ক্লাস, সপ্তাহে 2 দিন ডাউট ক্লিয়ারিং ক্লাস, সমস্ত এমসিকিউ প্লাস টপিকগুলো, এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে বোর্ড থেকে যা যা প্রশ্ন এমসিকিউ এসেছিল সেই প্রশ্নের সমাধান একসাথে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তোমরা কিন্তু প্রতি মাসের শেষে একটা করে এমসিকিউ দিতে পারবে, অর্থাৎ এক একটা চ্যাপ্টার শেষ হবে, প্লাস তোমরা একটা করে এমসিকিউ পরীক্ষাও দিয়ে দিতে পারবে। এবার এমসিকিউ পরীক্ষাগুলো 25, 30, 35, 40 বিভিন্ন মার্কসের হয়, বুঝতে পারলে? সেটা টপিকের ওপর, টপিক যদি বড় হয় তাহলে এমসিকিউ মার্কসটাও বাড়িয়ে দিই আমি, আর টপিক যদি ছোট হয় তাহলে এমসিকিউ মার্কসটা কম থাকে, বুঝতে পারছি? যেমন ধরো প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের যে পরীক্ষাটা আমি নেব মক টেস্ট, এটা কমপ্লিট হলে সেখানে হয়তো আমি 20খানা এমসিকিউ পরীক্ষার একটা মক টেস্ট নেব, আর সেই মক টেস্টটা কিন্তু তোমাদের ওএমআরে গোল করতে হবে। যেমনটা তোমরা ফাইনাল পরীক্ষায় দেবে সেটা ডেমো এখন থেকেই আমরা প্র্যাকটিস করব, যাতে ওএমআর ভুল না হয়। ওএমআর কী করে ফিল আপ করতে হয় সেটা শিখিয়ে দেবো তোমাদেরকে, ওএমআরে কী ভুল করা যাবে না, সমস্ত কিছু, টোটাল সমস্ত সুযোগ সুবিধা তোমরা পাবে। শুধু তাই নয়, আমাদের সিস্টেম কন্ট্রোলারের থেকে তোমরা কিন্তু 24/7 সার্ভিস পাবে। তোমার যখন যা প্রশ্ন থাকবে, তুমি কিন্তু মানে পড়াশোনার বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সিস্টেম সংক্রান্ত বা কিছু, বা তোমার কোনো বন্ধু অ্যাডমিশন নিতে চাইছে, কী করে নেবে না নেবে, এভরিথিং তুমি যেভাবে নিচ্ছ তারাও সেইভাবে নেবে, তো সেই সমস্ত ইনফরমেশান উনি দিয়ে দেবেন। আর ক্লাস রিলেটেড তোমাদের গার্ডিয়ানদের সাথে কথা বলা, সমস্ত কিছু কিন্তু আমি নিজে করি সেগুলো, তাই তো? কোনো গার্ডিয়ান যদি ফোন করে কথা বলতে চাই সরাসরি, আমি তোমাদের সাথে সরাসরি কথা বলি। কোনো টপিক বুঝতে পারলে না, ধরো এই যে আজকে ক্লাসটা দিলাম, অনেক দুর্বল স্টুডেন্টরাও ক্লাস করছে, অনেক ভালো মেধাবী স্টুডেন্টরাও ক্লাস করছে, তো মেধাবী যারা স্টুডেন্ট তারা তো সহজেই বুঝে গেছো, ইয়েস তো? বুঝে গেছো তো? কি একটু কমেন্টস করে জানাও তো, ক্লাসটা বুঝতে পেরেছো? আজকে কী বোঝানো হয়েছে বুঝতে পেরেছি? এবার অনেক দুর্বল স্টুডেন্টও থাকে, তারা হয়তো কোনো একটা জায়গা বুঝতে পারলো না, তো ভিডিও ক্লাসটা তো হয়ে গেল, তো যে বুঝতে পারলো না তো তাকে তো বোঝানো উচিত আমার, তো তার জন্যই ডাউট ক্লিয়ারিং ক্লাস। তখন সে ডাউট ক্লিয়ারিং ক্লাসে এসে আমাকে জিজ্ঞেস করবে বা গ্রুপে বলে রাখবে, আমি উত্তর দিয়ে দেবো। বিভিন্নভাবে করা যায়। তুমি যদি কোনো কারণে কোনো লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে নাও পারো, তোমাদের জন্য ডেমো ক্লাস, মানে এই যে ক্লাসগুলো এগুলো রেকর্ডেড থেকে যাচ্ছে, তুমি সব রকম সুবিধা পাবে। পরবর্তীতে এই ক্লাসগুলো তোমার ভবিষ্যতেও কাজে লাগবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে। সিলেবাস শেষ, এবার তুমি রিভিশন দেবে, যেগুলো অফলাইনে হয় না। অফলাইনে হয়, অফলাইনে কিন্তু হবে না। তুমি একটা ক্লাস অফলাইনে গেলে না,
সেই ক্লাসে কী করানো হলো না করানো পরের দিন জানতে পারলে টিচারকে বললে টিচার কিন্তু শর্টে বুঝিয়ে দেবে। ডিটেলসে কিন্তু আবার বোঝানো সম্ভব না, কারণ পরের দিন যদি আবার ডিটেলসে বোঝাই তাহলে তো পরের দিনের ক্লাসটা আর হবে না। এইখানে কিন্তু তুমি সেই সুবিধাটা পাবে, অনলাইনে সেই সুবিধা পাবে। কোনো কারণে তুমি যদি একটা ক্লাস অ্যাবসেন্ট হয়ে যাও, তোমার শরীর খারাপ বা বাড়িতে কোনো গেস্ট এসছে, ক্লাসটা করতে পারলে না, সেই ক্লাসটা রেকর্ডেড থেকে যাচ্ছে, তুমি পরবর্তীতে তোমার সুবিধা মতো ক্লাসগুলো করতে পারবে। মাথায় ঢুকেছে কি বললাম? আরও অনেক সুযোগ সুবিধা তোমরা সবই পাবে, কোনো সমস্যা নেই। ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করো এবং দেরি না করে এখন আর চিন্তাভাবনা না করে সরাসরি গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, আমি তোমাদের যেমন ক্লাস নিচ্ছি এরকম আমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার্সরা তোমাদের রয়েছেন, ওনারা তোমাদের কিন্তু সাবজেক্ট স্পেশালিস্ট এবং ওনারাও ক্লাস নিচ্ছেন। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, কেউ দেরি করবে না। ওকে, তাহলে কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই প্রত্যেকে কমেন্টস করে জানাবে, প্রত্যেকে এভরিওয়ান সকলে কমেন্টস করে জানাও কেমন লাগলো। আর আজকের ক্লাসে তোমরা কত রেটিং দিতে চাইছো, 5 স্টারের মধ্যে তোমরা কত স্টার রেটিং দিতে চাইছো? 5-এ 5 দিতে চাইছো, না 5-এ 4 দিতে চাইছো, না কত দিতে চাইছো? অবশ্যই সেটা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আর আজকের এই ক্লাসটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও। আমরা একটু বাঙালি তো একটু স্বার্থপর হই, ভালো কিছু পেয়ে গেলে আর শেয়ার করতে চাই না। তাই বলবো যতই আমরা বাঙালি হই না কেন স্বার্থপর কেউ হব না। আর তুমি আজকে কিছু দিয়ে সাহায্য করলে সেও তোমাকে কোনো না কোনো সময় তার কাছ থেকেও কিছু না কিছু সাহায্য পাবে। মাথায় ঢুকলো? সুতরাং এই যে আজকের ক্লাসটা যথাসাধ্য চেষ্টা করলাম খুব সুন্দর করে ভেঙে ভেঙে বোঝানোর। সুতরাং এই ক্লাসটা তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবী, ব্যাচমেট, ক্লাসমেট, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যার যেটা আছে সবার কাছে পাঠিয়ে দাও, সবার কাছে শেয়ার করো এবং এই পরিবারকে আরও অনেক বড় করে তোলো। এটা একমাত্র তোমাদের জন্য। আজকে এই পরিবার যে জায়গাতে দাঁড়িয়ে আছে সেটা অ্যাবসলিউটলি তোমাদের জন্য, এখানে আমার কোনো ক্রেডিট নেই, সবগুলো তোমাদের জন্যই হয়েছে। সুতরাং এই পরিবারকে আরও বড় করে তোলো, সব তোমাদের হাতে রয়েছে এবং তোমরা তাড়াতাড়ি এই গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। চলো, গুড নাইট, লাভ ইউ, টাটা।